You প্রেম ঘন শ্যাম জীবন দেবতা প্রেম ঘন শ্যাম জীবন দেবতা ভক্তি সার চরণে তোমার ভক্তি সার চরণে তোমার প্রেম ঘন শ্যাম জীবন দেবতা তোমার কৃপায় ভক্ত তোমায় পায় তোমার কৃপায় তোমার কৃপায় তোমার কৃপায় ভক্ত তোমায় পায় তব পদে জীবন প্রাণ করে সমর্পণ তব পদে জীবন প্রাণ করে সমর্পণ তব নামে তার তব নামে তার মন কাঁদে তব ভাবে তার হৃদয় ভরা তব নামে তার মন কাঁদে তব ভাবে তার হৃদয় পরে আছে শুধু মিনতি তার আছে শুধু মিনতি তার দিও প্রভু শুধু সেবার অধিকার দিও প্রভু দিও প্রভু দিও প্রভু তব সেবার অধিকার নিয় প্রভু অর্ঘ্য আমার নিয় প্রভু অর্ঘ্য আমার আমার এই ক্ষুদ্র দান প্রেম ঘন শ্যাম জীবন দেবতা প্রেম ঘন শ্যাম জীবন দেবতা দেখো
এই বিরাট ভারতবর্ষে মানুষ কর্মের বিজ্ঞান, ধর্মের বিজ্ঞান, যোগের বিজ্ঞান, ভক্তির বিজ্ঞান, জ্ঞানের বিজ্ঞান এত ব্যাপকভাবে সাধন করেছে। কারণ কি? কারণ হলো এই জীবনের যে সমস্যা, ক্ষণভঙ্গুরতা, বিকার, জরা, ব্যাধি, মৃত্যু এবং নানাবিধ মতবিরোধ জনিত অশান্তি, পরস্পরের সঙ্গে মতভেদ, তার জন্যে দুঃখ কষ্ট, তারপরে যা চাওয়া যায় তা পাওয়া যায় না, আর যা পায় সেটা হয়তো চায় না, বাধ্য হয়ে নিতে হয়, আর নানাবিধ ভীতি জীবনকে ঘিরে রাখে। এর থেকে বেরোবার জন্যে উপায় খুঁজেছে মানুষ। যে কথাগুলো বলা হলো, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিছু কিছু সে সমাধান পেয়েছে, কিছু পায়নি। এইভাবে মানুষের জিজ্ঞাসা উত্তরোত্তর নিজের কাছে এক বিরাট অভিজ্ঞতার ভাণ্ডার খুলে দিয়েছে। মানুষ অভিজ্ঞতার জোরেই চলে। কর্মের থেকেও একটা অভিজ্ঞতা হয়, চলার পথে পাঁচজনের সঙ্গে মিলেমিশেও অমিল হলেও তার থেকেও একটা অভিজ্ঞতা হয়, সংসারে পরস্পরের সঙ্গে একত্র বাস করতে গিয়েও একটা অভিজ্ঞতা হয়, লেখাপড়া শিখে তার থেকে একটা অভিজ্ঞতা হয়, দেশ ভ্রমণের থেকে একটা অভিজ্ঞতা হয়, প্রাকৃতিক ঘটনাবলীর থেকে একটা অভিজ্ঞতা হয়। এইভাবে মানুষ এর মধ্যে কিছু কিছু এই অভিজ্ঞতার ধারা সবার মধ্যে সমানভাবে নয়, পৃথক পৃথকভাবে তৈরি হয়। কিন্তু এই অভিজ্ঞতা দিয়েও মানুষ তার চরম জিজ্ঞাসা উত্তর পায় না। চরম জিজ্ঞাসাটা একদিনে তৈরি হয় না, যে কোথা থেকে এসেছি, কেন বা এসেছি, কেন বা বারবার জন্ম মৃত্যু হচ্ছে, কেন একটা সুস্থ মানুষ হঠাৎ মারা গেল, আর একটা রোগী সে টিম টিম করে বছরের বছর ঠিকই আছে, কষ্ট পাচ্ছে, সবাইকে কষ্ট দিচ্ছে, অথচ যাচ্ছে না। তখন অনেকে মনে করে গেলেই বাঁচি, কিন্তু যায় তো না। আর যাকে চায় ভালো সুস্থ মানুষ, হঠাৎ সেই চলে গেল। কাজে এই যে পরস্পরের সঙ্গে পরস্পরের যোগাযোগের ফলে একটা মোহ, একটা আসক্তি, তার জন্য আবার কষ্ট। প্রিয়জন দূরে গেলে কষ্ট, প্রিয়জনে কিছু ক্ষতি হলে কষ্ট, রোগশোক হলে কষ্ট, বিয়োগ হলে কষ্ট, তার কোনো অসুবিধা হলে কষ্ট, আবার অপ্রিয় লোক জন যে সে যদি আসে তাহলে আবার কষ্ট, সে চলে গেলে। কাজেই এই যে মনের ভিতরে মানুষের কতগুলো বৃত্তি ওঠে, ভালো মন্দের, শুভাশুভ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জ্ঞান অজ্ঞান, ধর্মাধর্ম, এগুলো সবই কিন্তু বৃত্তি জ্ঞান, অর্থাৎ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। এখন এই মন, দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই সবগুলির প্রকৃতিজাত। এর আগেও একটুখানি বলা হয়েছে এইগুলি, কিন্তু এগুলো নিয়ে মানুষকে সংসারে বাস করতে হয়। এইগুলো ছাড়া যে মানুষের আরেকটা পরিচয় আছে, এই ম্যান অফ ডেপথ, এ রিয়াল ম্যান। রিয়াল ম্যান মানে যেই মানুষটি এই সমস্তের সঙ্গে যুক্ত নয়, কোনো বিকারের সঙ্গে যুক্ত নয়, কোনো গুণের সঙ্গে যুক্ত নয়, ভাবের সঙ্গে যুক্ত নয়, শুধু সাক্ষী রূপে আছে, অর্থাৎ উইটনেস। তার ভিতরে কর্তৃত্বও নাই, ভক্তিত্বও নাই, জ্ঞাতৃত্বও নাই। কিন্তু এই যে অহংকার, প্রকৃতিজাত অহংকার, তার আসল ব্যাপারটা হচ্ছে স্বার্থ, ভোগেচ্ছা, কাম। কাম থাকলেই কর্ম থাকবে। তাহলে কর্তৃত্ব, কাম আর কর্ম, এই তিনটা নিয়ে হচ্ছে জীবন, সংসার জীবন। অর্থাৎ আমরা পৃথিবীর মানুষকে যা দেখি পার্থিব জগতের দৃষ্টি, সেটা হচ্ছে এই কর্তৃত্ব, কাম আর কর্ম সঙ্গে যুক্ত। এই কর্মটা করে সে ফল আশা করে, তার স্বার্থ সিদ্ধির জন্যে, ইচ্ছা পূরণের জন্যে। সুতরাং যে কর্মটা সে করে তার ফলভোগটা তাকেই করতে হবে। শুভ হলে শুভ, অশুভ হলে অশুভ, আবার মিশ্র হলে মিশ্র। এই কর্মফল ভোগ করার জায়গায় হচ্ছে এই সংসার। কাজে কর্ম ছাড়া এখানে সংসারে মানুষ বাঁচতে সত্যি পারে না।
চুপ করে থাকলেও মনের ভিতরে তার কর্ম হয়ে চলছে, তার ফলও তাকে ভোগ করতে হচ্ছে। এখন এই যে প্রকৃতিজাত দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই সবকটাই আসল মানুষের পক্ষে একটা কাল্পনিক অভিব্যক্তি। কাল্পনিক কথাটা বললাম এর জন্যে যে প্রকৃতির সমস্ত কাজটি হচ্ছে কল্পনা জাত। বিনা কল্পনায় প্রকৃতি কাজ করতে পারে না। অচিন্ত এই প্রকৃতির ব্যাপারটা, কারণ চিন্তা দিয়ে একে আমার সমাধান আনতে পারি না, কারণ চিন্তা করি মন দিয়ে, মন তো সেই প্রকৃতি জাতই। কাজে প্রকৃতির সমাধান মন দিয়ে আমরা পাই না। সেই জন্যে পাশ্চাত্য দেশের বিজ্ঞানীরা যখন জিজ্ঞাসা করেছে যে তোমার কথার ভিতরে আমরা একদিন শুনেছি তুমি বলেছ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স আর বাট ওয়ান, তুমি কি অর্থে সেটাকে এক বলেছ? আমি বললাম যে এটা হচ্ছে সত্যের দৃষ্টিতে। সত্যের দৃষ্টিতে এই ডিভিশন কিছু থাকে না। ডিভিশনের কারণটা হয় অজ্ঞানের প্রাধান্যে। এখন যেখানে অজ্ঞান প্রধান সেইখানে জড়তা, নিষ্ক্রিয়তা, অলসতা এবং সক্রিয়তা, তার ফলে নানাবিধ বিকার, বিকল্প, ভ্রান্তি, ভীতি এগুলি প্রধান হবেই। কাজেই মেটেরিয়াল সায়েন্স এইগুলিকে জড়িয়ে আছে। সেই জন্যে মেটেরিয়াল সায়েন্সের লিমিটেশন ধরা পড়ে। মেটেরিয়াল সায়েন্স ম্যাক্সিমাম স্টাডি করে দিয়ে তুমি অবজেক্টে পৌঁছবে, তার বেশি যেতে পারবে না। একটা জিনিসকে অ্যানালিসিস করতে 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 একটা জায়গায় গিয়ে তুমি থেমে গেলে, আর যেতে পারছো না। দ্যাট ইজ দি কজ স্টেট অফ অল ম্যানিফেস্টেশন। কাজেই এই তিন গুণের সাম্য অবস্থা হচ্ছে প্রকৃতি, সেখানে অব্যক্ত কোনো জিনিসের অভিব্যক্তি নেই। অল দি কোয়ালিটিস মানে গুণই হচ্ছে ফোর্স, শক্তি। সে ফোর্স সেখানে ইকুইলিব্রিয়াম, নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় অবস্থাতে সেখানে তুমি কাজ না থাকলে নিজের ভিতরেও কাজ খুঁজে পাওয়া যাবে না। আমি এই দুটি চ্যাপ্টারকে আজকে আলাদা করে বলবো। একটা হচ্ছে আত্মা আর একটা অনাত্মা। অনাত্মার প্রাধান্য হচ্ছে সংসার, আত্মার প্রাধান্যে কোনো সংসার নাই। কারণ আত্মা হচ্ছে পিওর কনসাসনেস, সেখানে কোনো ডিভিশন নাই, সেখানে কোনো অ্যাকশন নাই, কর্তা নাই। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে কিন্তু জগৎ আছে। আত্মা আর ঈশ্বরের মধ্যে পার্থক্য এইটুকুই, ঈশ্বরের কর্তৃত্ব জগৎ নিয়ে, জগৎ যতক্ষণ আছে ঈশ্বরকে মানতেই হবে। কিন্তু জগতের থেকেও আত্মা কিন্তু নিষ্ক্রিয়। যের জন্য আত্মার বিজ্ঞানটা এইখানে আমি খুব স্পেসিফিক্যালি বলি, যদিও আত্মার ঈশ্বরের মধ্যে ভেদ অজ্ঞানীরা কোনোদিন জানতে পারবে না। ঈশ্বরের জগতের সঙ্গে যুক্ত থাকতে হয়, কেননা তিনি সমষ্টি অজ্ঞানের অধিপতি, আর জীব হচ্ছে বেষ্টি অজ্ঞানের দাস। এই হয়ে গেছে মুশকিল। অজ্ঞানের দাস এর জন্যে মানুষ দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্তের অধীন, এর প্রভু নয়। আমার কথাগুলোকে মন দিয়ে ভালো করে না শুনলে কিন্তু পরবর্তী কথাগুলি আমার ধরা বা অনুভব করা খুব মুশকিল। কারণ এটা এমন বিজ্ঞানসম্মত যে একটা অংশ বাদ পড়ে গেলে কিন্তু কারো পক্ষে ঠিক ফলো করা খুব মুশকিল। এটা কনভেনশনাল সায়েন্স নয়। মেটেরিয়াল সায়েন্সকে কন্ডাক্ট করছে কে? আউটারটাকে চালাচ্ছে কে? ইনারটা তো বাইরের থেকে দেখা যায় না। উই ক্যানট সি আওয়ার ইনার পার্ট, ইনার নেচার। কাজেই আউটার ইজ কন্ট্রোল বাই দি ইনার বাই দি সেন্ট্রাল, অ্যান্ড সেন্ট্রাল বাই দি ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। আউটারটা হচ্ছে বহির প্রকৃতি, এটি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এটি হচ্ছে নি সায়েন্স। এটাকে কয়েনিস করলে পাওয়া যায়, এটা হলো নি সায়েন্স, অর্থাৎ অবিদ্যা। আমরা যে প্রকৃতির কথাটা দিয়ে আরম্ভ করলাম আজকে, এই প্রকৃতিটি আমাদের আধ্যাত্মবিদ্যাতে নানান রকম শব্দ দিয়ে এটার ব্যবহার করা হয়েছে। বেদান্তের ভাষায় এটাকে অজ্ঞান, অবিদ্যা, মায়া প্রধান এরকম শব্দ ব্যবহার করা হয়েছে। মায়া বলেছে কোথাও, কোথাও বলেছে প্রধান, কোথাও বলেছে অবিদ্যা, কোথাও বলেছে অজ্ঞান। সেই জন্যে ওই তার ট্রান্সলেশনও ইংরেজিতে ঠিক, কেননা সংস্কৃত শব্দের অ্যাপ্রোপ্রিয়েট কোনো ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যায় না, খুব কঠিন। অনেক শব্দ আছে যার কোনো ট্রান্সলেশন হয়ই না, সেইখানে সেই শব্দটিই রাখতে হয়। আমাদের ভারতীয় দর্শন বিজ্ঞানের মধ্যে এমন অনেক শব্দ আছে, বেদের এমন সমস্ত শব্দ আছে যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায় না। যারা করেছেন তারা ওই নিয়ারেস্ট টু দি ওয়ার্ড
একটা মোটামুটি শব্দ ব্যবহার করেছেন, যার ফলে কন্ট্রাডিকশন আরো বেশি হয়ে গেছে, বুঝতে আরো অসুবিধা হয়ে গেছে। তার কারণ সংস্কৃতের এই শব্দগুলি কম্পোজড ওয়ার্ড নয়, এগুলো রিভিল। আর অন্যান্য ভাষাতে বেশিরভাগ শব্দই কম্পোজড শব্দ। কিভাবে তৈরি হয়, যারা সে নিয়ে চর্চা করেন তাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং। ঠিকই কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এই সমস্ত ব্যাকরণের মধ্যে সমস্ত আছে, সেটা খুব জটিল বিষয় সাধারণের কাছে। আজকের বিষয়বস্তু আমার তা নয়। আজকে বিষয়বস্তু মানুষের জীবনের মধ্যে দুটি নেচার আছে, দুইটি পার্ট আছে। একটা হচ্ছে মেটেরিয়াল, আরটা হচ্ছে স্পিরিচুয়াল। মেটেরিয়ালটার শেষ হচ্ছে অব্যক্তি, যে অব্যক্তির থেকে আসছে আবার অব্যক্তি চলে যাচ্ছে। কাজেই মেটেরিয়াল সায়েন্সকে চর্চা করে কেউ কোন পারফেকশন রিচ করতে পারবে। এটা শুনে পাশ্চাত্য দেশের বিজ্ঞানীরা আমার উপর খুব অসন্তুষ্ট হয়েছিলেন। আমি যখন তাদের বললাম তোমরা বসে বসে অঙ্ক কষো, আমি তোমাদের কতগুলো ফর্মুলা দিচ্ছি, তোমরা কোথায় এসে পড়ছো তা আমরা দেখো, সেখান থেকে তোমরা কি করে, হাউ ক্যান ইউ প্রসিড। তুমি যেখানে অবজেক্টিভ বেসিসে অ্যানালিসিস করছো, অবজেক্ট যেখানে অ্যাবসেন্ট হয়ে গেল, তুমি অ্যানালিসিস করবে কার? তারপরে যে সাবজেক্টিভ বেসিসে অ্যানালিসিস করা, সাবজেক্ট অফ পার্ট অফ ইগনোরেন্স, ওটা অজ্ঞানজাত। কাজেই অবজেক্ট থাকলে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে অবজেক্ট আছে, দুইটাই কিন্তু সাবজেক্ট হচ্ছে ইনার, অবজেক্ট হচ্ছে আউটার। এখন আউটার আর ইনারের সঙ্গে সম্বন্ধ যুক্ত না হলে কোনো অভিব্যক্তি হয় না, প্রকাশ হয় না। কাজেই গীতার ভিতরে একটা ছোট্ট কথা আছে, পুরুষ প্রকৃতি সম্বন্ধে বলছে অনাদি উভৌ, এই দুটিও নাদি, স্পিরিট অ্যান্ড ম্যাটার বোথ আর বিগিনিংলেস, কিন্তু দে আর নট এন্ডলেস, দে আর এন্ড। কখন? যেই মুহূর্ত মানুষ তার রিয়েল নেচারকে জানলো, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল নেচার জানলো, পিওর কনসিয়াসনেস, হুইচ ইজ ডেজিগনেটেড অ্যাজ ব্রহ্মণ আত্মান, সেই ব্রহ্মণ আত্মা স্বরূপ অর্থাৎ নিজের পিওর শুদ্ধ স্বরূপ, তুরীয় স্বরূপকে যখন সে জানলো, তখন কিন্তু সাবজেক্টও নাই, অবজেক্টও নাই। আজকের বিষয়বস্তু আমার ভীষণ ইন্টারেস্টিং সেই দিক থেকে। একটা মানুষের মধ্যে এই সব থাকা সত্ত্বেও মানুষ সেগুলো জানে না, খালি বহির্জগতে ছোটাছুটি করছে, লাফালাফি করছে, মাতামাতি করছে, পজিশন পাওয়ার জন্য চেষ্টা করছে, টাকা পয়সা হতে আরম্ভ করে। কাজেই এই যে মানুষের নিজের চেষ্টা, মানুষ নিজেই কিন্তু নিজের কার্যকারণ সম্বন্ধ তৈরি করছে। মানুষের জন্ম মৃত্যু জরা ব্যাধির কারণ সে নিজেই। প্রকৃতি বলতে যেটা বলা যাচ্ছে সে নিজের মধ্যেই রয়েছে। বাইরের প্রকৃতিটা হচ্ছে ইউনিভার্সাল, যেটা সেটা হচ্ছে কালেকটিভ ফর্মে, আর ইন্ডিভিজুয়াল ফর্মে তার ভিতরে একই জিনিস রয়েছে। যেমন এই ঘরের ভিতরের আকাশটা আর বাইরের আকাশটা একই আকাশ, কিন্তু এটা কন্ডিশনাল, বাইরেরটা কন্ডিশনাল। কাজেই ইউনিভার্সাল যে প্রকৃতি সেটা আর ইন্ডিভিজুয়াল প্রকৃতির মধ্যে তফাৎ শুধু কন্ডিশনের, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। শব্দগুলো খুব টেকনিক্যাল, কিন্তু আমি সবগুলো ডিফাইন করে দিয়ে যাব। আমি এমন একটা শব্দ এখানে আনডিফাইন রাখবো না, তার কারণ ইন্টেলেক্ট সবসময় চায় একটা ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স না পেলে তার আস্থা আসে না। সংসারে মানুষ বেশিরভাগই ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানুষদের খুব হায়ার জিনিস পরিবেশন করা খুব মুশকিল। মোস্ট অফ দি ইন্টেলেক্টস আর বায়াসড অ্যান্ড প্রেজুডিসড প্রিভিয়াসলি, প্রথম থেকে তারা বায়াসড প্রেজুডিসড হয়েই থাকে। তারা তাদের সেই বায়াসনেসের বাইরে যেতে পারে না। বাইরে নিতে গেলে তাদের গ্রেটার লজিক দিয়ে, হায়ার রিজনিং দিয়ে তাদের সামনে রাখতে হয় অনেক জিনিস, পজিটিভ প্রুফ দিয়ে, তখন তারা বাধ্য হয় সেটা গ্রহণ করতে বা মানতে। কিন্তু সেটা মানলেও সেটাকে বর্ণন করে নিতে সহজে চায় না, কারণ প্রিভিয়াস হ্যাবিট ডাজ নট অ্যালাউ হিম টু অ্যাকসেপ্ট দ্যাট। এটি হয়ে গেছে আমাদের এই বাস্তব দৃষ্টিভঙ্গিতে যারা জগতে চলে তাদের ডিফেক্ট। ওয়ান্স দে অ্যাকসেপ্ট ওয়ান থিং অ্যান্ড বিকাম accustomed with it and habituated with it, one cannot leave it when one comes in contact with a better and higher knowledge and consciousness. এইখানে হয়ে যাওয়া অসুবিধে, যাকে পূর্ব অভ্যাসকে পরবর্তী অভ্যাস দিয়ে তাড়াতে হয়। এটি হচ্ছে আমাদের জীবন বিজ্ঞানের একটা বিশেষ দিক, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট উই ক্যান প্রসিড অনলি হোয়েন উই অ্যাডাপ্ট হায়ার moral, higher ethics, higher method of analysis and understanding. এই যে বিদ্যা চর্চা করি আমরা, এই বিদ্যাও দুটো বিদ্যা আছে। এই বিদ্যা সম্বন্ধেও কথা হচ্ছে দুইটা বিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা। একটা হচ্ছে শব্দ ব্রহ্ম, একটা হচ্ছে পরম ব্রহ্ম। সেই জন্যে বেদের
দুটা পার্ট, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। এই সম্বন্ধে এর আগে আমি সামান্য কিছু বলেছি, কেননা ওই চ্যাপ্টারটা খুব বিশেষ ইন্টারেস্টেড না ফর দোজ হু আর ইন্টারেস্টেড ইন দি ট্রুথ অফ রিয়েলাইজেশন, বাট দোজ হু কেয়ার মোর ফর ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দে ক্যান প্রিফার দ্যাট। তার কারণ শাস্ত্র অধ্যয়ন করলে সেটা ব্যবহার ঠিক মতো না করতে পারলে আবার ভ্রান্তি হয়, ওটা ভুলে যায় মন। সেই জন্য দেখা যায় বারবার ওই শাস্ত্র পাতা ভুলে পড়তে হয়, কিন্তু রিয়েলাইজেশনের ম্যাটার তা নয়। ওয়ান্স ইট ইজ রিয়েলাইজড ইট ইজ নেভার ফরগট। এখন এই যে বিরাট জ্ঞানের প্রসঙ্গ একটু একটু করে এখানে উল্লেখ করা হয়, এই অগাধ জ্ঞান সাগর, তার বহির্ভাগটা হচ্ছে কর্মপ্রধান, অন্তরের ভাগটা হচ্ছে উপাসনা প্রধান, কেন্দ্রের ভাগটা হচ্ছে বিচার প্রধান। আমি খুব প্রিসাইসলি এবং খুব টু দি পয়েন্ট কথাগুলো বলে যাচ্ছি ফ্রম দি লাইট অফ মাই রিয়েলাইজেশন। কোন শাস্ত্রের পাতায় কি লেখা আছে, কোন মহাজন কে কি বলেছে, আমার কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আই এম ফুলফিল বাই মাই সেলফ। আত্মার দৃষ্টিতে আমি দ্বিতীয় কোনো আত্মার আমার সাহায্যের প্রয়োজন হয় না, কারণ আত্মা ইজ পারফেক্ট অ্যান্ড এবার পারফেক্ট অ্যান্ড এবার ফুলফিল বাই দি ল অফ আন্ডারস্ট্যান্ডিং। কারণ আত্মার জন্য আরেকটা আত্মার প্রয়োজন হয় না। একটা সূর্যকে দেখবার জন্য, জানবার জন্য আরেকটা সূর্যের প্রয়োজন হয় না। কিন্তু অবজেক্টিভ পড়ালে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। কেন? একটা বস্তুকে দেখতে গেলে আমার ইন্দ্রিয় দরকার, ইন্দ্রিয়ের সঙ্গে আমার মনের দরকার, মনের সঙ্গে আমার বুদ্ধির দরকার, এবং কর্তৃত্ব হিসাবে ইগোর দরকার। ইন্দ্রিয় দিয়ে সেটাকে আমি যে ব্যবহার করব, তার জন্য আমার এতগুলো দরকার। আর দরকার হচ্ছে বাইরের একটা আলো। সূর্যের আলো না থাকলে বহির জগতের বস্তুকে আমরা ব্যবহার করতে, এতগুলো কন্ডিশন দিয়ে তবে বহির জগতের জিনিসকে আমাদের ব্যবহার করতে হয়। বাইরে তবু মানুষ কিন্তু আপনাতে আপনি ঢুকবে না, প্রবেশ করবে না, অন্যের মধ্যে ঢুকবার চেষ্টা তার খুব বেশি, নিজের মধ্যে না। এখন এই যে অপরাবিদ্যা, এই অপরাবিদ্যার জগৎ ছেয়ে আছে। এই অপরাবিদ্যার নামই প্রাকৃতবিদ্যা। প্রকৃতিবিদ্যা বলে যেটা দিয়ে আমি আজকে আরম্ভ করেছি, এটা হচ্ছে অপরাবিদ্যা। অর্থাৎ প্রকৃতি ক্রিয়তে কর্মা আমি সর্বস্ব। প্রকৃতি আরেক নাম হচ্ছে নিয়তি। এই প্রকৃতি হচ্ছে শক্তি, শক্তি নিয়ন্ত্রণ করছে সব, শক্তি সব প্রকাশ করছে। প্রকাশং করতে ইতি প্রকৃতি, প্রকারং করতে ইতি প্রকৃতি, প্রণামং করতে ইতি প্রকৃতি, প্রমাণং করতে ইতি প্রকৃতি, প্রলুব্ধং করতে ইতি প্রকৃতি, প্রবুদ্ধং করতে ইতি প্রকৃতি, প্রশান্তং করতে ইতি প্রকৃতি। এইভাবে প্রকৃতির আমি 8টা ডিভিশন খুঁজে পেয়েছিলাম, সেটি বলেছিলাম একসময়। প্রকৃতিবাদী যারা, তারা খুব আশ্চর্য হয়ে গেছিল যে তুমি এই যে একটা ফর্মুলা বললে, এটা ভারী ইন্টারেস্টিং এবং এটা খুব আমাদের বুঝবার পক্ষে, এগিয়ে যাওয়ার পক্ষে খুব সাহায্য করবে। তো বলে যে তোমার যে এই যে ফর্মুলা বেসিসটা, এইটা একটা অদ্ভুত জিনিস, এটা তো কোনো শাস্ত্রের ভিতরে থেকে বের করে আনা খুব মুশকিল। আমি যে এটা রিভিল না করলে তুমি ফর্মুলাকে পাবে না। ঋষি দৃষ্টি খুলে গেলে তবে তুমি পাবে। ঋষি দৃষ্টি হচ্ছে দ্রষ্টা, ঋষিরা দ্রষ্টা, স্রষ্টা না, স্রষ্টা না। সেই জন্যে ঈশ্বরের সঙ্গে ঋষিদের একটা বিরাট সম্বন্ধ রয়ে গেছে। ঈশ্বর ঋষিদের দিয়ে জগতের মানে সূক্ষ্ম হতে সূক্ষ্মতম যে স্তরের ব্যাপারগুলি আছে, তাদের সমস্ত ব্যাপারটা ঋষিদের হাতে নিয়ন্ত্রণ করেছেন। কারণ ঋষিদের দৃষ্টি সবসময় স্বচ্ছ। আমি ঋষির দৃষ্টি বলেই একটা চ্যাপ্টার ব্যক্ত করেছিলাম, যে ফাংশন অফ থার্ড আই, আই অফ উইজডম। জ্ঞান নেত্রের কি কাজ? আমরা বাইরের এই 2 নেত্র দিয়ে তো সমস্ত বস্তু জগতের রূপটাকে দর্শন করি, কিন্তু জ্ঞান নেত্র বলতে যেটা বোঝায়, সেটার কাজ হচ্ছে কি? শুধু জ্ঞান, জ্ঞানের সমস্ত স্তর সম্বন্ধে ব্যাপার। সেটা কিন্তু এই আমাদের চোখ দিয়ে হবে না, মন দিয়ে হবে না। জ্ঞান নেত্র সামথিং এলস দ্যাট লাইস হিয়ার, দুইয়ের ঠিক মাঝামাঝি অবস্থায়, ইন বিটুইন টু, আউটার অ্যান্ড ইনার, ইনার অ্যান্ড সেন্ট্রাল, সেন্ট্রাল অ্যান্ড ট্রান্সেন্ট, সেই জায়গায় বিরাজ করে একটা মার্জিনাল পয়েন্টে। ভেরি ডেলিকেট, অনলি পারফেক্ট কনসেন্ট্রেটেড পার্সন এটা অধিকারী হতে পারে, নতুবা না। যার ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যজ্ঞগীন,
যোগীরা যাকে ধ্যান অবস্থিত চিত্তে মনের দ্বারা যাকে অবলোকন করতে পারেন, সেই মনটা কিন্তু ধ্যান দ্বারা সিদ্ধ হলে তবে তৈরি হবে। আর জ্ঞান নেত্র তৈরি হচ্ছে বিচারের বিবেকের মাধ্যমে, এটাকে বিবেক নেত্র বলা যেতে পারে। বিবেক নেত্র খুব রেয়ারলি ফাউন্ড। বিবেকবান পুরুষের এই নেত্র হয়, যার কাছে অজ্ঞান আর প্রাধান্য পায় না। সাধারণ মানুষকে অজ্ঞান যে কোনোভাবে প্রলোভন করতে পারে, করো। আমরা পুরাণের মধ্যে এমন অনেক গল্প পাই, যোগীদের কিভাবে প্রকৃতি নানান রকমভাবে ছল করে ভুলিয়ে দিয়ে, দেবতারা এসে ভুলিয়ে দিয়েছে ছদ্মবেশে এসে। কিন্তু বিবেকবান পুরুষকে কিছুতেই পারবে না, কারণ বিবেকবান পুরুষ তো দ্বিতীয় কারো সাহায্য নেবেই না। হি উইল নেভার অ্যাকসেপ্ট এনি গাইডেন্স ফ্রম দি সেকেন্ড এন্টিটি অ্যাপার্ট ফ্রম হিজ ওন বিং। তার কাছে জ্ঞান স্বরূপ আমি নিজেই। ওয়াই শুড আই টেক দি অ্যাসিস্ট্যান্স অফ আদার্স? কি বিউটিফুল! হি ইজ সেলফ সাফিশিয়েন্ট বাই হিমসেলফ। কাজেই সেই বিদ্যার কথাই আমি এখানে বারবার বলছি, যদিও ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দি ইন্টেলেকচুয়াল টু ফলো অ্যান্ড পারসু। শুনতে শুনতে তবে এই জিনিসটা মানুষের ভিতরে গেঁথে যাবে, আর দ্বিতীয় কোনো প্রসেস নাই। সেই জন্যে এই বিদ্যার প্রথমেই বলা হচ্ছে আদৌ শ্রবণম, মধ্যে মননম, অন্তে নিদিধ্যাসনম। নিদিধ্যাসনাৎ সমাধি সিদ্ধি। শ্রবণ করতে 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 শ্রবণের বিষয় মনের ভিতরে গাঁথা হয়ে যাবে। মনের ভিতরে গাঁথা হয়ে গেলে সেটি মনের ভিতরে নানান রকমভাবে উঠবে, ভাসবে, একটা ধ্যানে পরিণত হবে। সেই ধ্যান যখন গভীরে যাবে তখন সমাধি আপনার থেকে হয়ে যাবে। ইট ইজ এ প্রসেস, একদিনের নয়। যাই হোক, কিন্তু এছাড়াও আরেকটা বিদ্যার কথা আমি সবার সামনে রাখি অনেক সময়, ধরতে পারে না অনেকেই। সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি হোয়াট ইট ইজ। ট্রুথকে কোনো কন্ডিশন দিয়ে ডিফাইন করা যায় না। দ্যাট ইজ নো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস টু unfold the reality itself. Reality is always revealing. ইহাই একমাত্র কথা এখানে চলে, ইহাই বাস, আর কোনো কথা নাই। এইটা গ্রহণ করতে পারবে কে? কিরকম চিত্ত? যার চিত্ত অতীতে অতীত জন্মে বহু তপস্যা করে এসেছে, বর্তমান জন্ম তপস্যা করছে, রাইট ম্যানের সন্ধান পাচ্ছে না। রাইট ম্যান তাকে শুধু রাইট নলেজটার একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেবে, বাস কাজে। কিরকম? সেইখানে হচ্ছে তপ্ত লোহা, অর্থাৎ একটা লোহাকে খুব আগুনের মধ্যে রাখলে পরে ওটা লাল হয়ে যায়, তারপরে সাদা হয়ে যায়। খুব বেশি যদি হিট পড়ে তাহলে সেটা পরে গলতে থাকে, গলে যায়। জামশেদপুরে যদি কেউ যেয়ে থাকে, সে নিশ্চয়ই সেই ইস্পাত কারখানায় দেখেছে যে লিকুইড আয়রন সেই কীভাবে সেই বহু দূরের থেকে দেখতে হয়, চোখ ঝলসে যাবে, সে যাচ্ছে, তারপর সেটা দিয়ে মোল্ডিং হবে। তো কাজেই আমাদের জ্ঞান কিন্তু তার চেয়ে তরল, অথচ স্বচ্ছ। কোটি সূর্য প্রভা দীপ্তম কোটি চন্দ্র সুশীতলম। কি সুন্দর ওয়ার্ডিং সেখানে রয়েছে। কোটি সূর্য প্রভা দীপ্তম, তার প্রভা, তার জ্যোতি কোটি সূর্যের সমান, কিন্তু কোটি চন্দ্র সুশীতলম, তার হিট নাই। এইটি হচ্ছে আমাদের শুদ্ধ জ্ঞানের পিওর কনসাসনেস বা নলেজের সঙ্গে যারা পরিচিত হয়েছেন তারা ঠিক এই অভিজ্ঞতাগুলি তারা অনুভব করেন। তো কাজেই ওই যে তৃতীয় নয়ন, সেটি হচ্ছে যেই ইন্দ্রিয়টা অতীন্দ্রিয় অথচ ইন্দ্রিয়, অর্থাৎ দ্যাট হুইচ ইজ নট মেটেরিয়াল, হুইচ ইজ নট মেড বাই প্রকৃতি, বাট হুইচ ইজ স্পন্টেনিয়াস চ্যানেল, এ চ্যানেল হুইচ ইজ spontaneous revealing the light of the light, pure consciousness. সেইটি হচ্ছে স্থান হচ্ছে ভ্রুযোগ। দুই নয়নের মাঝখানে, দ্বিদলের মাঝখানে আমরা শিবের দেখি তৃতীয় নয়ন, মা কালীর দেখি তৃতীয় নয়ন, মা দুর্গার দেখি তৃতীয় নয়ন, কিন্তু বিষ্ণু এবং আদার্সের তিলক এখানে, বৈষ্ণবরা এখানে তিলক পড়ে। এখন যেটা বলছিলাম, এই যে দে বিদ্যে বেদিত বে শব্দ ব্রহ্ম জব, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মঞ্চ, পরাবিদ্যা অপরাবিদ্যা। একটা হচ্ছে জাগতিক ব্যাপারকে নিয়ে চর্চা করা, আর একটা হচ্ছে
জগতের অতীত, যেখানে জগৎ নেই, পরাবিদ্যা হচ্ছে তাই, দি সায়েন্স অফ ওয়াননেস, পারফেক্ট ডিভাইন সায়েন্স। এখন এই যে অপরাবিদ্যা, প্রকৃতি বিদ্যা, এই প্রকৃতি বিদ্যা আমরা দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি সব কিছু নিয়েই এর সঙ্গে জড়িত, এবং এইখানে গ্রেডেশন ম্যাক্সিমাম। কত স্থূলের কত গ্রেডেশন, সূক্ষ্মের কত গ্রেডেশন, ভাবের কত গ্রেডেশন, কাজী শব্দের কত গ্রেডেশন, এখানে গতির কত গ্রেডেশন, এই রূপের, নামের, ভাবের অনন্ত অনন্ত গ্রেডেশন রয়ে গেছে এখানে। এগুলোকে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে পারসিভ করার চেষ্টা করি সাধ্যমতো, কিন্তু এইখানেও ব্যষ্টি সমষ্টি ভেদে বিবিধ। আমরা ব্যষ্টিটাকে নিতে পারি, সমষ্টিটাকে নিতে পারি না। কাজেই এই যে প্রকৃতি অবিদ্যা, বেদান্তের ভাষা এটা হল অজ্ঞান, মায়া। এই মায়া শুদ্ধ চৈতন্যের পক্ষে কল্পনার মাধ্যমে অচিন্ত রূপ রচনা, প্রকৃতি মায়ার কাজ। অচিন্ত রূপ রচনা, অচিন্ত নাম রচনা, অচিন্ত ভাব রচনা। এই অচিন্ত বলছে এর জন্যে আগে যা ছিল না তাই সে সৃষ্টি করছে, আবার কিছুক্ষণ পরে সেটা আবার অব্যক্ত হয়ে যাচ্ছে। কাজেই আদিতে অব্যক্ত, শেষে অব্যক্ত, মাঝখানে শুধু ব্যক্ত। এই মাঝখানের ব্যক্ত রূপটা হচ্ছে সংসার। এই সংসারে যারা আবদ্ধ হয়ে আছে তারা আদিটাও জানে না, অন্তটাও জানে না। আমি আদি আর অন্তটাই তাদের সামনে রাখছি। আমি ভীষণ স্পেসিফিকলি কথাগুলো বলে যাচ্ছি, কারণ পজিটিভ সাইড ছাড়া নেগেটিভ সাইডে কথা বোঝা যাবে না বলে, ভেরি ডিফিকাল্ট। নেগেটিভ সাইড দিয়েও বেদান্তের একটা দৃষ্টি আছে, নেতি করে সব নিগেট করছে। দ্যাট ইজ এ ভেরি ডাইরেক্ট প্রসেস। তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, আগেই কোয়ালিফাইড হতে হয়। উইদাউট বিং প্রপারলি অ্যান্ড ডিউলি কোয়ালিফাইড ওয়ান ক্যানট ফলো দ্যাট সায়েন্স। বই পড়ে কখনো এটা হয় না। কেননা শাস্ত্র সম্বন্ধে শাস্ত্রবিদদের কথা হচ্ছে, শাস্ত্র পড়ে সত্যকে জানা যাবে তখনই যখন যোগ্যতাটা কি বস্তু। যোগ্যতাটা হচ্ছে শাস্ত্রের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দের তাৎপর্য নিজের হৃদয়বোধ দিয়ে কিভাবে গ্রহণ করতে হবে। খালি ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইল নট অ্যালাউ ইউ টু ইন্টারপেনিট্রেট দি ট্রুথ ইন অ্যাপিয়ারেন্স। বহির্জগতে যে সত্য প্রতিভাত হচ্ছে তাকে কিন্তু উদ্ঘাটন করা খুব ডিফিকাল্ট। সেই পার্সপেক্টিভ এমনভাবে মানুষকে ভুলিয়ে দেয় যে সে ভুলের বোঝাই বয়ে চলে যায়। কিন্তু জ্ঞানের দৃষ্টিতে ভ্রান্তি বলে কোনো বস্তু নেই। দ্যার ইজ নো স্কোপ অফ মিস্টেক, এরার, delusion, illusion in the realm of pure consciousness. When every functions of gunas and attributes are absent there. কে ওই ভেরিয়েশন সৃষ্টি করবে? কে তোমাকে জাগলারি দিয়ে গেম দেখাবে? এখন এই যে অপরাবিদ্যা বা প্রকৃতিবিদ্যা, এ হচ্ছে বৈচিত্র্যের খেলা। গুণের ভেরিয়েশন তৈরি হচ্ছে এখানে। এই গুণের ভেরিয়েশনের দ্বারা এক রূপের থেকে নানা রূপ তৈরি হচ্ছে। যেমন উপনিষদের কথা আছে, বহু রূপ সৃষ্টি হচ্ছে এক রূপের থেকে, বহু নাম সৃষ্টি হচ্ছে এক নামের থেকে, বহু কর্ম সৃষ্টি হচ্ছে এক কর্মের থেকে, বহু ভাব সৃষ্টি হচ্ছে এক ভাবের থেকে। তাই ঋষিদের বাক্য আছে, এক অগ্নি ভুবনং প্রবিষ্ট রূপং রূপং বহু রূপং বহুব। অগ্নি অর্থাৎ তেজই রূপ সৃষ্টি করে। এক অগ্নি জগতে প্রবেশ করে বহু রূপ ধারণ করে প্রকাশমান হয়ে আছে। কাজেই এক অগ্নিকে জানবার উপায় সেখানে বলা আছে। যেমন মাটির হাঁড়ি পাতিল নানান রকমের শেপের, নানান রকমের সাইজের আছে। একটা মাটির হাঁড়ি ধরে সেটাকে জানতে পারলে সবগুলি মাটির হাঁড়ি জানা যায়। সোনার দোকানে যে সোনার গয়না, অনেক রকমের সাইজের অনেক রকমের গয়না আছে, সবগুলি সোনা দিয়ে তৈরি। একটাকে ভালো করে জানতে পারলে সবটাই। কাজেই একটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের, আর একটা হচ্ছে সাবস্ট্যান্সের। একটা হচ্ছে উপাদান, আর একটা হচ্ছে বাইরের প্রকাশ ভঙ্গিমা। তো প্রকৃতিটা হচ্ছে শো হাউস অফ প্যানোরামা। এখানে রূপের বাহার, নামের বাহার, ভাবের বাহার। এইখানে আমাদের ইন্দ্রিয় আটকা পড়ে গেছে। কেননা চক্ষু আমাদের রূপ গ্রহণ করে, কান শব্দ গ্রহণ করে, নাক গন্ধ গ্রহণ করে, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চটা জ্ঞানের বিষয় গ্রহণ করে।
এর সঙ্গে যুক্ত এমনভাবে হয়ে আছে, ওই ইন্দ্রিয়গুলি ওই ছাড়া আর কোনো কিছুর দিকে যাবে না। এখন এই প্রসঙ্গটাকে ধীরে 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 আমি এমনভাবে ঘুরিয়ে নিয়ে চলে যাব স্পিরিচুয়াল সায়েন্সে, যে ভালো করে মন দিয়ে না শুনলে কিন্তু ফলো করা সত্যি খুব কঠিন। আমার তো সময় খুব অল্প, অল্প সময়ের মধ্যে আমাকে একেবারে টোটাল সায়েন্সটাকে বলতে হচ্ছে সবার সাথে। কিন্তু শুনতে শুনতে মানুষের মধ্যে সেই ইন্টারেস্টটা জাগ্রত হতে সময় নেয় অনেক বেশি। তার কারণ মানুষের মধ্যে অজ্ঞানের স্তর এমনভাবে সাজানো আছে, এই স্থূল দেহ, তারপরে প্রাণের পঞ্চপ্রাণ, তারপরে পঞ্চপ্রাণের ধারাও রয়ে গেছে, মনের অনেকগুলো স্তর, তারপরে রয়ে গেছে মানে অন্তঃকরণের অনেকগুলো স্তর রয়ে গেছে, মনের, প্রাণের, বুদ্ধির, চিত্তের 10টা 10টা করে 440টা স্তর। এখন এগুলি একটা একটা করে ব্যাখ্যা করে বলতে গেলে তো আমার রাত ভর শেষ হয়ে যাবে। পারলো না মানুষ, কেন? অভ্যাস তো নেই। আমি দোষ দিচ্ছি না কাউকে, তার কারণ এই এই প্রসঙ্গেও আবার অভিজ্ঞতা কিছুটা থাকা চাই, শুনবার জন্য একটা আগ্রহ, সেই আগ্রহটা অনুসারে শোনার বিষয়বস্তু পেলে সেটাকে গ্রহণ করার জন্যে আবার একটা যোগ্যতা, সে যোগ্যতা না থাকলে হয় না। ক্লাসিক্যাল সঙ্গীত অর্থাৎ উচ্চাঙ্গের গান বাজনা যাদের কান তৈরি হয়নি তারা বেশিক্ষণ বসে শুনতে পারবে না, আর যাদের কান তৈরি সারা রাত বসে শুনতে পারবে। এগুলো নির্ভর করছে ওই যে বললাম অভিজ্ঞতা দিয়ে আজকে কথাটা আরম্ভ করেছে। এই অভিজ্ঞতা কিন্তু বাড়ে কমে, কমে কেন? ভুলে যাই বলে। কেননা এই মেটেরিয়াল সায়েন্সের সব বিষয়টারই একটা অ্যাপিয়ারেন্স আছে, ডিসঅ্যাপিয়ারেন্স আছে, এটা আসে আবার যায়, ইট কামস অ্যান্ড গোজ আউট। কিন্তু spiritual divine science never comes and never goes away. It is as it was and shall remain the same. এটা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। এই বিদ্যার অধিকারী যারা, তাদের মধ্যে কিন্তু অজ্ঞানের প্রাধান্য আর পূর্বের মতো থাকতে পারে না। যাই হোক, এই যে পুঁথিগত বিদ্যা, শাস্ত্রপাঠ, স্বাধ্যায়ের প্রশংসা করা আছে প্রচুর, কিন্তু কাদের জন্যে? যাদের অজ্ঞানের প্রাধান্য বেশি, যাদের কামনা বাসনা দ্বারা চিত্ত মলিন, যাদের অহংকার প্রধান, তাদের চিত্তকে শুদ্ধ করার জন্যে শাস্ত্রপাঠের বিধান। জ্ঞানীর কোনো শাস্ত্রপাঠ নেই, জ্ঞানী তো নিজেকেই পাঠ করে, জ্ঞানীর শাস্ত্র সে নিজেই, কেননা তার কাছে হৃদয়টাই হচ্ছে সবচেয়ে বড় পাঠাগার। বহির্জগতের বিদ্যা তো তার কোনো কাজে লাগবে না, সে তো সেটাকে নট করে দিয়েছে। কেননা বহির্জগতের বিদ্যা দিয়ে অন্তর্জগতে প্রবেশ করা যায় না, আবার অন্তর্জগতের বিদ্যা দিয়েও কেন্দ্র জগতে ঈশ্বরের ক্ষেত্রে প্রবেশ করা যায় না। এগুলি প্রত্যেকটির জন্য স্বতন্ত্র স্বতন্ত্র কোর্স আছে। যাই হোক, এখন শাস্ত্র বলতে গেলে বেদ, বেদের দুটো অংশ বললাম, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড সংসারীদের জন্য, জ্ঞানকাণ্ড সন্ন্যাসীদের জন্য। এই সন্ন্যাসী যে কেউ হতে পারে, সংসারের থেকেও সন্ন্যাসী হতে পারে, কেননা সন্ন্যাসী অনেকগুলি স্তর আছে। আমরা যে সন্ন্যাসী দেখি এ তো একটা পার্টিকুলার স্তরের, যাকে এর মধ্যে আবার ভাগ ভাগ আছে, বাইরের থেকে দেখে বোঝা যায় না, ওদের সঙ্গে থাকলে তাও বোঝা যায় কে কোনটা ফলো করে। তো এই যে কর্মকাণ্ড, আমরা যে বেদ শাস্ত্রের কথা আলোচনা করি, সমস্ত শাস্ত্রটাই বেদের অংশ অন্তর্ভুক্ত ঠিকই, কিন্তু বেদের অনেক শাখা প্রশাখা আছে। এত অপূরন্ত বিষয়কে জানবার জন্যে কীভাবে ঋষিরা চেষ্টা করেছিলেন তার কিছুটা পরিচয় পাওয়া যায়। কেননা বেদের এই যে ন্যাস বিন্যাস করা হয়েছে, ভাগ করা হয়েছে, ব্যাসদেব তো বিরাট কাণ্ড করে রেখে দিয়ে গেছেন জগতে। অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করে, ঋগ যজুঃ সাম অথর্ব 4 ভাগে ভাগ করে, প্রতিটি ভাগের থেকে আবার উপবেদ, প্রত্যেক বেদেরই একটা করে উপবেদ তার থাকবেই। তাছাড়াও তার শাখা বেদ আছে, প্রশাখা বেদ আছে, খুব ডিটেলের ব্যাপার। ইন্টেলেকচুয়ালদের কাছে হয়তো কিছুটা মজার হতে পারে, কিন্তু আমি যদি আরও ডিটেলে যাই, মাথা দিয়ে ঢুকবে না, মাথায় রাখতে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে। কারণ অত ডিটেল তো পড়ে শুনে সংগ্রহ করতে পারবে না। আর যারা অত ডিটেলে গেছে তারা ওই বই
ছেড়ে দিয়েছে। সেটি আমি বলছি যে কেন ছেড়ে দেয়। ও আ ক খ তো ফার্স্ট বুক নিয়ে আরম্ভ হয়, তারপরে যখন সে এম এ পাস করে যায় তখন কার তার ও আ ক খর প্রয়োজন থাকে? তার কি তখন আর ওই প্রাইমারি সেকশনের বই, লোয়ার প্রাইমারি, মিডল প্রাইমারি, আপার প্রাইমারি, তারপর সেকেন্ডারি, আপার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে সেই ডিগ্রি কোর্স, কলেজ ছেড়ে ইউনিভার্সিটি, একটা 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 করে যখন যেটা পড়ে তখন সেটা প্রয়োজন থাকে, পাস করে গেলে আর প্রয়োজন থাকে না। কাজেই শাস্ত্র পাঠের প্রয়োজন তাদের কাছেই থাকে যাদের অজ্ঞানের প্রভাব বেশি, তাদের অজ্ঞান অতিক্রম করার জন্য শাস্ত্র পাঠ এইটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছেই। কিন্তু এমনও অনেক লোক আছে যারা শাস্ত্র না পাঠ করেও জ্ঞানের অধিকারী হয়েছে, এমন প্রচুর উদাহরণ পাওয়া যায়। কাজেই এমন কোনো ক্রাইটেরিয়ান নাই যে শাস্ত্র পড়তেই হবে, আদারওয়াইজ ওয়ান ক্যানট রিয়েলাইজ দি ট্রুথ, এটা কোনদিন হতে পারে। কিন্তু শাস্ত্র পাঠের থেকে যাওয়ার একটা অভিমান হয়, কি বিদ্যার অভিমান, আমি শাস্ত্র জানি, এরা সব জানে না। অনেক ডিমেরিটস আছে, অনেক ডিমেরিটস আছে। তো কাজেই বহু জন্মের বহু তপস্যার ফলে মানুষের যোগ্যতা তৈরি করতে হয়। এই প্রসঙ্গে এর আগের দিন আমি বলেছি যে শাস্ত্র পড়ে শাস্ত্রের থেকে সত্যকে বের করতে গেলে সেই যোগ্যতা আগে তৈরি করে দিতে হবে, তাছাড়া কর্মকাণ্ডের থেকে সেটা সম্ভব নয়। যতটা পর্যন্ত কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়, বেদের যতগুলো শাখার পরিচয় এখন বর্তমানে রেকর্ডে পাওয়া যায়, তার মধ্যে অবশ্য মতবিরোধ আছে আমাদের দেশের এবং পাশ্চাত্য দেশের পণ্ডিতদের মধ্যে। পাশ্চাত্য দেশের পণ্ডিতরা বেদ নিয়ে প্রচুর চর্চা করেছে, যা আমাদের দেশের লোকেরা অতটা করতে পারেনি। কিন্তু অরিজিনটা তো এইখানেই, ওই গর্বটুক নিয়ে এরা আছে, আর কিছু না। তা নাহলে ওদের দেশের এক একজন এক একটা বেদ নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। আমাদের দেশে সেরকম অধিকারী পুরুষ এখানে খুব কম, ভেরি ফিউ, ভেরি ভেরি, পাওয়াই যায় না। পাওয়া গেলেও তাদের ধরা যায়। তো শাখা হিসেবে বেদের কর্মকাণ্ডের শাখা পাওয়া যায় 840, আর উপাসনা পাওয়া যায় 232, আর জ্ঞানের শাখা পাওয়া যায় 108, 108খানা উপনিষদ। এখন এই যে 840টি যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড কত পড়াশোনা করবে আর কত কর্ম করবে? সে কর্মকাণ্ড পাঠ করার বা কর্মকাণ্ড আচরণ করবার অধিকারী পুরুষও তো বেদের পাওয়া যাচ্ছে না। যারা যাগযজ্ঞ করবে সেই অধিকারী পুরুষও তো এখন পাওয়া যাচ্ছে না। মুশকিল তো অনেক রকম। আচ্ছা, কিন্তু যারা কর্মকাণ্ডতে যুক্ত ছিলেন তারা কর্মকাণ্ড করে কিন্তু চরম সত্য, পরম আত্মা, ঈশ্বর দর্শন করতে পারলেন না। তখন তাদের প্রশ্ন আসলো, তাহলে পরে এই বিদ্যা তো কমপ্লিট না। তাদের মধ্যে অনেকেই ছেড়ে দিলেন, অনেকে সেটাকে নিয়ে মনে মনে ভাবনা করতে আরম্ভ করলেন। এই ভাবনা করতে গিয়ে তারা অন্তরে আরেকটা সন্ধান পেলেন, এই উপাসনা কাণ্ড। এই উপাসনা কাণ্ড আসলো প্রেয়ার অ্যান্ড মেন্টাল ওয়ার্শিপ আর মেডিটেশন, যার থেকে আমাদের ত্রিসন্ধ্যা, এই সন্ধ্যা প্রসঙ্গে খুব বিরাট চ্যাপ্টার একটা আছে। আমি যোগ্য লোক পেলাম না যাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব, যাদের কাছে খুলে বলে যাব। অনেক জিনিসই তো বলবার মতো সময়ই পেলাম না আমি আর, কেননা সেই যোগ্য লোক না থাকলে তো সেই জিনিস শুনবে কে? শুনবার মতো সেই যোগ্য লোক থাকলে তার কাছে বিষয়টা বললে পরে তার কাজে লাগতে পারে। অনুভূতির ভাণ্ডার তো এর ভিতরে অফুরন্ত। তো যাই হোক, তো উপাসনা বিরাট একটা ব্যাপার, যে ধ্যান ধারণা, জপ, তপস্যা, এগুলি সবই উপাসনা কাণ্ডের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে বিচার, এই জ্ঞানের কাণ্ড, সেটার অধিকারী পুরুষ ভেরি রেয়ার, ভেরি। ওই তপ্ত লোহার মতো বলছি, যে লোহা আগুনের দিলে যেমন লাল হয়ে যায় তারপর সাদা হয়, ওই লাল হলে তো ওটা এত গরম হয়েছে যে ওখানে যদি এক ফোঁটা জল পড়ে শো করে টেনে নিয়ে নেয়। তো যেই চিত্ত তপস্যার দ্বারা এরকম তপ্ত হয়েছে, সে সদ্গুরুর কাছে সামান্য একটি কি দুটি কথা শুনে তার রিয়েলিশন হয়ে যেতে পারে। কেননা রিয়েলিশনটা হয় জ্ঞানী গুরু, অনুভব সিদ্ধ পুরুষের কাছে এসে
যোগ্য অধিকারী সাধক যে সেই অনুভূতির জন্যে, সেই উপলব্ধির জন্যে তীব্রভাবে ব্যাকুল চিত্ত হয়েছে, এই ব্যাকুল চিত্ত তৈরি করার জন্য তাকে অনেক কাঠকলা পোড়াতে হয়েছে, সেই ওইরকম গুরুর কাছে এসে তার সঙ্গ করে সেই বিদ্যা বা জ্ঞানের অধিকারী হয়। এই হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। শাস্ত্র পড়ে সেই সত্যকে উদ্ধার করতে গেলে যে কোয়ালিফিকেশন দরকার, দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার, হুইচ ইজ নট ফাউন্ড এনিওয়্যার। এখন এই যে অপরা বিদ্যাকে চর্চা করে তাতে পারদর্শী হলে, হোয়েন ওয়ান ইজ মাস্টার্ড অফ শব্দ ব্রহ্ম, মানে ওয়ার্ড ব্রহ্মণ, সাউন্ড ব্রহ্মণ, ইজ এলিজিবল টু ফলো অ্যান্ড নো দি সুপ্রিম ব্রহ্মণ, দি আলটিমেট। কাজী পরম ব্রহ্মকে জানতে গেলে শব্দ ব্রহ্মকে চর্চা করেই যেতে হয়, এই হচ্ছে ঋষিদের বিধান। কিন্তু এমন অধিকারী পুরুষও আছে যে শব্দ ব্রহ্মকে চর্চা না করেও ডাইরেক্টলি সে পরম ব্রহ্মের অধিকারী হতে পারে, পরম ব্রহ্মকে চর্চা করতে পারে, তারও নমুনা পাওয়া যায়। আচ্ছা, এখন এই প্রসঙ্গে বলা হয়েছে যে গ্রন্থ আমাদের কতগুলো, শাস্ত্র আমাদের কি করে, কতগুলো রেকর্ড, সত্য সম্বন্ধে কিছু কিছু রেকর্ড এবং সত্য অনুভব করেছে এমন কিছু মহাপুরুষ বা ঋষি পুরুষ, অতি মানবের কিছু রেকর্ড আছে, যেগুলো পড়ে অনেকের মনে আগ্রহ ব্যাকুলতাটা একটু বাড়ে। কিন্তু যোগ্য অধিকারীর একান্ত দরকার হচ্ছে উপযুক্ত একজন রাইট প্রিসেপ্টার অর এ গাইড, যে তাকে হাতে ধরে নিয়ে, এর আগের দিন বলছিলাম আমি সেই পুরুষকেই আমি খুঁজে বেড়াবো জীবনে, এই ছিল এক সময়ের, যে কিনা আমাকে হাতে ধরে আমি সে পেলাম না, সে দেখলাম আমার অন্তরাত্মাই আমাকে হাতে ধরে নিয়ে চলে গেল। এখন ভিতর থেকে সেই ব্যাকুলতা তীব্র হলে পরে তখন ভিতর থেকে সেটা জেগে ওঠে, তখন জানা যায় যে এই কর্মকাণ্ড সে যেইভাবে হোক, জপ তপ ধ্যান শাস্ত্রপাঠ পূজা অর্চনা দান ধ্যান চিত্তভ্রমণ, এগুলো দিয়ে চিত্তের কিছুটা প্রশমন হয়, চিত্ত কিছুটা শুদ্ধ হয় বটে, কিন্তু এর দ্বারা জ্ঞান লাভ হয় না। আর জ্ঞান লাভ না হলে মুক্তি লাভ হবে না। কিসের থেকে মুক্তি? এই যে প্রাকৃত বিদ্যা যেটা বললাম, মানে প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না। অন্তর্প্রকৃতি বহির্প্রকৃতি মানুষকে ধরে রেখেছে, ব্যষ্টি প্রকৃতি সমষ্টি প্রকৃতি। এখন এই প্রকৃতি সম্বন্ধে বিরাট একটা চ্যাপ্টার, এটা ভালো করে শুনলে মানুষ বুঝতে পারবে যে আমরা কোথায় আটকা পড়ে আছি, আমাদের এই বন্ধন অবস্থাটা কোথায়, বাইরেও বন্ধন ভিতরেও বন্ধন, সংসারেও বন্ধন, কতগুলো রেসপন্সিবিলিটি লাইবিলিটিস নিয়ে পড়ে আছে মানুষ, কাটাতেও পারছে না, ছাড়তেও পারছে না, আর অন্তরে তো অজ্ঞানের বন্ধন প্রচুর রয়ে গেছে। এখন দ্বিবিধ বন্ধনে পড়ে মানুষ হাবুডুবু খাচ্ছে, কি করে রেহাই পাবে? আচ্ছা, তখন দেখা যায় যারা এই জ্ঞান দৃষ্টি লাভ করেছেন তাদের সংস্পর্শে আসলে তারা যে বিদ্যাটা খুলে দেন, সেই বিদ্যা অধিকারী হতে গেলে তখন জানা যায় যে এই শাস্ত্র পড়ে এই সত্যকে উদ্ধার করা যায় না, সত্য দ্রষ্টার কাছ থেকেই সত্যটাকে চয়ন করতে হবে। কাজেই সেখানে বলা হয়েছে যে গ্রন্থ পাঠ করে মেধাবী যে যে জ্ঞান বিজ্ঞান তত্ত্বকে জানতে চায়, সে ধান্যার্থী, অর্থাৎ যারা চালকে পেতে চায় তারা যেমন ধানের খোসাটাকে তুষটাকে ফেলে দিয়ে চালটাকে নেয়, সেরকম যারা জ্ঞান বিজ্ঞান তত্ত্বকে জানতে চায় তারা কি করবে না, এই গ্রন্থ পাঠ করে গ্রন্থকে ছেড়ে দেবে। কারণ গ্রন্থ নিয়েই যে সে থাকে তার গ্রন্থি আর খুলবে না, বন্ধন তার খুলবে না। কাজেই এই প্রকৃতি বিদ্যার ঊর্ধ্বে যে বিদ্যাটা আছে সেটা যেই আধ্যাত্ম বিদ্যা, এটা নিজের ভিতরে নিহিত। ইট এক্সিস্ট ইন দি হার্ট অফ অল। আমি কে এইটা বই পড়ে জানা যায় না, বই পড়ে মনে জাগবেও না। আমি কে এই প্রশ্ন যদি কিনা ব্যাকুল করে কারো চিত্তকে, তাহলে সেই চিত্ত
এই আমিকে খুঁজবে কোথায়? বাইরে কি আমিকে পাওয়া যাবে? আমিকে খুঁজবে নিজেরই ভিতরে। কাজেই শাস্ত্র পাঠ করে, সংসারে নানাবিধ কর্ম করে, কোন জন্মে আমার সেই আমাকে জানবার তীব্র ইচ্ছা বা প্রবৃত্তি জাগবে, প্রবণতা জাগবে, এই অপেক্ষায় বসে থাকলে কত যুগ যুগান্তর চলে যাবে তার তো ঠিক নেই। আর মানুষ তো প্রতি জন্মে মানুষই হয়ে আসবে এমন কোনো নিশ্চয়তাও নাই। জন্ম জন্মান্তর কত রকম চক্রের মধ্যে ঘুরে যাচ্ছে। জীবদেহ একটার থেকে আরেকটা চলে যাচ্ছে, মানুষের থেকে পশুতে, পশুর থেকে কীট পতঙ্গে, পাখি, মাছ, সব রকমের জীবনই আসতে পারে। কাজেই আনসার্টিন, এই সম্বন্ধে নির্ধারিতভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। যারা জানেন তারা মুখ খুলবেন না। কেন? এটা শুনলে যে শুনবে তার ডিগ্রেডেশন হবে আরো বেশি, হতাশ হয়ে পড়বে সে। সেই জন্যে যারা মানুষের রহস্য জানেন তারা কিন্তু জেনেও কখনো বলেন না। কেননা মানুষ যদি জানে আমি আগের জন্মে খুব উন্নত ছিলাম, এই জন্মে আমি অনেক লোয়ার স্ট্যাটাস পেয়েছি, সে হতাশ হয়ে যাবে। আর যদি জানতে পারে যে আগের জন্মে সে যা ছিল তার চেয়ে এই জন্মে অনেক উন্নত হয়েছে, অমনি অভিমান অহংকারটি হবে। কাজেই দুই দিক দিয়েই তার পতন। বেস্ট হয়েছে কি উপায়টা? না, যদি সদ্গুরুর সন্ধান পাওয়া যায়, সদ্গুরুর নির্দিষ্ট পথে চলা, তিনি যেভাবে বলেন সেইভাবে চলা, দ্যাট ইজ দি বেস্ট ওয়ে টু অ্যাভয়েড অল দি nuisance, all the demerits that stands on the way to spiritual perfection. আধ্যাত্ম পথে চলতে গেলে যে অন্তরায়গুলি আসে সেগুলি সহজে অতিক্রম করা যায় না গুরু কৃপা বিনা। আর গুরু কৃপা হলেই তবে পরমাত্মার কৃপাটি আপনার থেকেই হয়, নতুবা হয় না। গুরু কৃপা করে নাই আর পরমাত্মা কৃপা করেছে, এরকম একটা উদাহরণও পাওয়া যায় না, একটাও। কাজেই গুরুর অতখানি গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্যে বলা হয়েছে গুরুচরণ নির্ভর ভক্ত অচিরাৎ ভবতি সংসার মুক্ত। যে ভক্ত গুরুর চরণে নির্ভর করে আছে, সে এই সংসার বন্ধনের থেকে তার উদ্ধার পাবার, রক্ষা পাবার আর বেশি সময় লাগে না। সেই গুরুর কৃপায় নিজের হৃদয়তেই সেই পরম সত্যের সন্ধান পায়, নিজেকে দিয়েই নিজের মধ্যে। চরম পাওয়াটা হচ্ছে কি? নিজেকে পাওয়া। কিভাবে? আমি সেই সত্য, সত্যকে আলাদা করে পাওয়া নয়, টু নো দ্যাট ট্রুথ এক্সিস্ট, এটা হচ্ছে একটা জ্ঞান। আরেকজন বলছে যে না, সত্য নেই, সত্যের কোনো অস্তিত্ব নেই, এই হচ্ছে আরেকটা গ্রুপ। আরেকজন বলছে যে হ্যাঁ, সত্যকে অনুভব করা যায়, সাধুরা করেছেন, এমন সাধু আছেন, অতীত করেছেন, অতীত ছিল, বর্তমানেও আছে, থাকবে, এরকম সংখ্যায় কম বেশি হতে পারে। আরেকজন বলছে সত্য তো আছে ঠিকই, কিন্তু আমাদের কি উপকার হবে, সত্য দিয়ে কী করবো আমরা? আবার আরেকটা গ্রুপও আছে, বলছে হ্যাঁ, সত্য আমার একান্ত দরকার, কার জন্যে? আমার নিজের পার্সোনাল, নিজের জন্যে, অস্তিত্বের জন্যেই, আমি কে জানবার জন্যে আমার সত্য দরকার। কেননা সত্য আর আমি অভিন্ন। When I want to know myself, I must know the truth. And when I know the truth, I know myself. Because I am the truth absolute. I am the consciousness absolute. I am the bliss absolute. Peace absolute. I am infinite. I am eternal. I am one without a second. I am immortal. I am ever free. মুক্তি আমার অতিরিক্ত নয়, শান্তি আমার অতিরিক্ত নয়, অমৃত আমার অতিরিক্ত নয়, আনন্দ আমার অতিরিক্ত নয়, এবং চৈতন্য এবং সত্য আমার অতিরিক্ত না, আমি আই এম ভেরি দ্যাট। এইখানে নিয়ে এসে গুরু তাকে বসিয়ে দিল যে তুমি এই। কিন্তু এই বিদ্যা শুধু গুরুমুখী বিদ্যা, এটা ক্রিয়া সাপেক্ষ নয়। তুমি ধ্যান করছো কার? কেন তুমি ধ্যান করছো? তুমি নিজের আত্মাকে অবমাননা করে ধ্যান করছো। তুমি মনে করছো আরেকটা আত্মা আছে তোমার ছাড়া। তার মানে you ignore your true nature and try to follow your false nature in order to satisfy your inner mind. তুমি সাধনা করে মুক্তি লাভ করবে, আত্মা লাভ করবে, ঈশ্বর লাভ করবে। ঈশ্বর তো তোমার ভিতরে, তোমার আসল সত্তাই তো রয়েছে। তুমি ভুলে গেছো তোমার বুদ্ধি দোষে। এই বুদ্ধির দোষটাকে সরিয়ে দাও। কি করে?
এই প্রসেসটাই দিয়ে দিচ্ছে গুরু, যে যেইভাবে বলি সেইভাবে তুমি করো। তুমি ক্রিয়ার মাধ্যমে জ্ঞানকে পাবে না, জ্ঞানটা হবে স্মরণের মাধ্যমে। কি স্মরণ? আমি সৎস্বরূপ, আমি চিৎস্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি মুক্তি স্বরূপ, আমি অমৃত স্বরূপ, আমি শান্তি স্বরূপ, আমি অখণ্ড স্বরূপ, আমি অনন্ত স্বরূপ, আমি পূর্ণ স্বরূপ, আমি নিত্য স্বরূপ। এইভাবে তাকে শিখিয়ে দেন গুরু, যে তুমি এই ভাবনা করো। বাস করতে 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 সে আসলে সে তো তাই। নতুন করে ইউর পারফেকশন উইল নট কাম এ নিউ ওয়ান, নতুন করে কিছু আসবে, ইট ইজ নট এ ফরেন ওয়ান, নতুন কিছু নয়, বহিরাগত কোনো সত্য নয়, বহিরাগত কোনো আত্মা নয়। ইউ ওয়্যার দি সেলফ, ইউ আর দি সেলফ অ্যান্ড শ্যাল রিমেইন দি সেম। আমার বক্তব্যের এইটি হচ্ছে সার কথা। ডোন্ট ফরগেট, আমি এত প্যারাফালি নিয়ে জগতে এত কথা দিয়ে আমার কি লাভ? কিন্তু একটা প্রসঙ্গ সম্বন্ধে আমাকে এত কথা বলতে হচ্ছে, কেননা ইন অর্ডার টু ড্র ইউর অ্যাটেনশন অ্যান্ড আফটারওয়ার্ডস টু সেট ইউর মাইন্ড ইন দ্যাট এসেন্স অফ মাই ওয়ার্ডস। আমার বক্তব্যের সার বস্তুর মধ্যে মনটাকে সেট করে দেওয়ার জন্য। কিন্তু নিজের চেষ্টা করে তোমরা কেউ পারবে না, তার কারণ তোমাদের মনের অভ্যাস হয়ে গেছে অন্যরকম। সেই অভ্যাস তোমাকে সরিয়ে নিয়ে যাবে। আমার এই করতে হবে, ওখানে যেতে হবে, ওটা বাকি আছে, মন তো ঘুরছে। কিন্তু এটা তো প্রকৃতির কাজ, এটা তোমার কাজ নয়। ইউ অ্যাজ দি ইটার্নাল সেলফ, ট্রান্সেন্ডেন্টাল সেলফ, হ্যাজ নাথিং টু ডু ফর ইউর সেলফ অ্যান্ড ফর আদার্স। তোমার কাছে অপর কেউ নাই, only indivisible one entity, free from all demerits and merits. তোমার কোনো শুভাশুভ, পাপ পুণ্য, ধর্ম এই প্যার্স অফ অপোজিট নাই, দ্বৈত ভাব নেই তোমার ভিতরে, দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব। কিন্তু এই নির্দ্বন্দ্ব অবস্থাটা লাভ করতে মন তো চায় না, মন তো দ্বন্দ্বের মধ্যেই থাকতে চায়। ওইটির সঙ্গে সে নিজেকে যুক্ত করে ফেলেছে বেশি। সেই জন্য তাকে যতখানি সে জগৎকে সত্য মনে করছে, তার অনেক বেশি সত্য মনে করতে হবে তার নিজের স্বরূপকে। দি মোর ইউ পারসিভ দি ট্রুথ অ্যান্ড রিয়ালিটি অফ দি ইউনিভার্স, দি মোর ইউ উইল বিকাম এ বাউন্ড সোল এনট্যাঙ্গল ইন দি ওয়ার্ল্ডলিনেস। জগতে তুমি বদ্ধ হয়ে থাকবে। অ্যান্ড দি মোর ইউ উইল নো দ্যাট দি রিয়ালিটি, দি ট্রুথ ইজ ভেরিলি ইউর ট্রু বিং, দি concept of the universe will disappear. জগৎকে খুঁজে পাবে না তুমি। কারো ঘুমে জগৎ থাকে না গো বাবা, কারো থাকে না। ছোট শিশু হতে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত গাঢ় ঘুম যাদের হয়, সেই সময়তে জগৎ থাকে না। কেননা জগৎটা হচ্ছে মনের বিস্তার। ইট ইজ দি ফাংশন অফ মাইন্ড, ইট ইজ দি এক্সপ্রেশন অফ মাইন্ড, ইট ইজ দি ক্রিয়েশন অফ মাইন্ড, প্রজেকশন অফ মাইন্ড। When there is no mind, there is no creation. When mind is absent, creation is absent. When mind appears, creation appears. জ্ঞানের বিচারে তুমি খালি শুধু তোমাকেই তুমি জানো, তখন মাইন্ড আর থাকছে না। যেই মুহূর্ত তুমি কনসিয়াস হয়ে গেলে যে আই অ্যাম দি ইনফাইনিট সেলফ, আই এম পিওর কনসিয়াসনেস, মাইন্ড উইল ডিসঅ্যাপিয়ার ফরএভার। ইট উইল নট কাম অ্যান্ড ডিস্টার্ব ইউ এনিমোর। কি অদ্ভুত বিজ্ঞানটি! কিন্তু মুশকিল হচ্ছে আমার বক্তব্যটাকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মধ্যে যোগ্য লোক খুঁজে তো পাচ্ছি না, যারা কিনা এটা নিয়ে ছড়িয়ে বলবে সবার কাছে প্রাণ খুলে যে এই পেয়েছি, দেখো যা পাওয়ার জন্য জন্মান্তর খুঁজে বেরিয়েছিলাম সেই বস্তু পেয়েছি, তোমারও ঠিক এই জিনিসই দরকার আমার মতো, এই নাও। সাধু সন্তরা নিজেদের মুক্তির জন্যে, নিজেদের সের জন্যে, ব্যক্তিগত মুক্তির জন্যে। আর ব্যক্তিগত মুক্তি তো ঘুমের মধ্যেও হয় কিছুক্ষণ সময়ের জন্য, তাতে কি লাভ এসে গেল? সুতরাং তারাও কিন্তু ডেলুডেড। ওই যে ক্রিয়াকলাপ করে সত্যকে পাবে, এটি তার মানে আসল সত্যকে সে আগে ইগনোর করে নিয়েছে, ডিনাই করেছে। ইট ইজ অ্যান্টিথিসিস টু দি সেলফ। কেন? আত্মবিরোধী। সে আত্মাকে প্রথম অস্বীকার করে পরে আবার আত্মাকে পাবার জন্য আবার সাধনা করছে। এটা কোন দেশি কথা? আমার বক্তব্য কিন্তু একটা ডাইরেক্ট। আমি খাতির বা কোনো গোজামিল দিয়ে কথা বলতে আসিনি, তার কারণ আমার কোনো স্বার্থ নাই। স্বার্থকে তো আগেই পুড়িয়ে মেরে দিয়েছি। স্বার্থ থাকলে পরে আত্মাকে কি দিয়ে? আত্মার চিন্তাতে অনাত্মা ভাবনা সব নাশ হয়ে যায়। আমি আত্মা,
আমার তো আর কিছু খুঁজবার প্রয়োজন হয় না, কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আত্মা তো আমি। দিস ইজ ট্রুথ, দিস রিয়েলিটি হুইচ ইজ টু বি ডিসকভার। আমি কভারটি যদি না হই, আমি আবার ডিসকভার করতে হবে কেন? এগুলো যুক্তি দিচ্ছি আমি সবার সামনে, কেননা অপরে যদি সেইগুলি অ্যাপ্লাই করে সেই জিনিস অনুভব করবে। হোয়াই শুড আই ওয়েস্ট টাইম অ্যান্ড এনার্জি? দেশ কাল কার্যকারণ তো মনের সৃষ্টি, মন তো অজ্ঞান, প্রকৃতি মায়ার সৃষ্টি। কাজেই প্রকৃতি মায়ার সৃষ্টি এই দেশ কাল কার্যকারণ সম্বন্ধযুক্ত এই জগৎ। এখন প্রসঙ্গটা তো আজকে আমি যেভাবে আরম্ভ করেছিলাম, এই মায়া প্রকৃতির অবিদ্যার সৃষ্টি, দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি অহংকার চিত্ত, তুমি কিন্তু নিজেকে জানলে এগুলোর আর তখন তোমার প্রাধান্য থাকবে না। তুমি দেখবে যে তখন আমি চৈতন্য স্বরূপ, আমার দেহ কোথায়? দেহটা তো একটা এক্সপ্রেশন। আসলে চৈতন্য দিয়ে গড়া সব, মানে সমস্ত জগৎটাই তো আমি স্বয়ং, মানে ব্রহ্ম স্বয়ং, আত্মা স্বয়ং। কোথায় ভেরিয়েশন তো নাই। নামরূপটা তো মন সৃষ্টি করেছিল, তো মনই নাই, তখন নামরূপ কোথায়? আই অ্যাম ইন মাইসেলফ, ইন মি আই অ্যাম অ্যালোন। কোথায় নামরূপ? নামরূপ তো মন দিয়ে আমরা ভাবছি। যেমন একই সোনার বালা চুড়ি আংটি দুল, কিন্তু সোনাটা তো কমন। আমি যখন জানলাম যে সোনাটাই সত্য, বালা চুড়ি এগুলো হচ্ছে শুধু শব্দ মাত্র, কেননা মুখ দিয়ে উচ্চারণ করছি। বালা চুড়ি হার এগুলো মনের ব্যবহার। কাজী জগৎটা যেটা দেখছি, যা জাত হচ্ছে আবার গত হচ্ছে, অর্থাৎ এখানে বার্থ অ্যান্ড ডেথ, অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, কামিং অ্যান্ড গোয়িং, এটা হচ্ছে ফ্যাক্টার্স। অল দিস আর ইলিউশন। এগুলো হচ্ছে ইলিউশন, মিথ্যা, ভ্রম, জাদু করে জাদু খেলার মতন। এটা ভ্রমটা কিরকম? জাদু করে জাদু খেলার মতন। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। বিশেষ একদিনের কথা বলছি। সংস্কার সাধন করে অনেক সাধক, তো ভাবতে ভাবতে যে আমার মধ্যে কোনো সংস্কার আছে কিনা, ভাবতে ভাবতে কতক্ষণ সময় চলে গেছে জানি না। সকালবেলা বসেছিলাম, বিকাল 5:30 6টা নাগাদ হঠাৎ খেয়াল হলো, আরে এটা কি হলো, একটা ভীষণ দেখলাম। ভীষণটা হচ্ছে একটা ম্যাজিক্যাল গেম। একজন পুরুষ কিছু লোকের সামনে খেলা দেখাচ্ছে, সে একটা ছেলেকে মেয়ে বানিয়ে দিচ্ছে, মেয়েকে ছেলে বানিয়ে দিচ্ছে। যদি এই খেলাটা কোনো ম্যাজিশিয়ান দেখাতে পারতো, তাহলে তো জগতে বোধহয় সে গ্রেটেস্ট ম্যাজিশিয়ান হয়ে যেতে পারতো। আমি এই যে সারাটা দিন আমার চলে গেল কিসের মধ্যে, ভাবতে 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 কোথায় চলে গেছে, সময়ের কথা খেয়ালই ছিল না। খাওয়া দাওয়ার কথা তো তখন প্রশ্নই ওঠে না। তো এই যে গেমটা আমি দেখলাম, এটা কি না, এই যে হোল ইউনিভার্সাল অ্যাফেয়ার্সটা, এটা হচ্ছে একটা বেসিক্যাল গেম। ইন্দ্রজালবৎ, যার কোনো অস্তিত্ব নাই সে কিন্তু অস্তিত্ব আছে বলে দেখাচ্ছে, যার কোনো ক্রিয়া নাই তার মধ্যে ক্রিয়া আছে দেখাচ্ছে। কারণ আত্মার মধ্যে ক্রিয়া নাই, আত্মার মধ্যে কার্য জগৎ প্রতিভাত হচ্ছে। আত্মার মধ্যে রূপ নাই, রূপ প্রতিভাত হচ্ছে। তার দ্বারা ওই অচিন্ত রূপ রচনা মায়া প্রকৃতির দ্বারা। এই প্রকৃতিরও কিন্তু অস্তিত্ব ওই অজ্ঞান অবস্থা পর্যন্ত আছে। যতদিন অজ্ঞান থাকে ততদিন প্রকৃতির খেলা আছে, রূপ নাম ভাবের খেলা আছে। যেই জ্ঞান জেগে গেল, আত্মজ্ঞান জেগে গেল যে আমি সেই ব্রহ্ম আত্মা, তখন কিন্তু আর প্রকৃতির খেলা নাই। কাজেই প্রকৃতি অনাদি, বিগিনিংলেস বাট নট এন্ডলেস, ইট হ্যাজ এন্ড। এন্ডটা কখন আসে? যেই মুহূর্তে তুমি জ্ঞান সত্তার সঙ্গে তোমার পরিচয় হয়ে গেল। when you know that I am verily that absolute, I am verily that consciousness, pure consciousness, pure bliss, infinite bliss, I am peace absolute, I am ever free, I am immortal, বাস হয়ে গেল। আর বানুমতির খেলা, ম্যাজিক্যাল গেম আর তোমার সামনে আর প্রতিভাত হবে না। তো এই যে নারী পুরুষ হচ্ছে, পুরুষ নারী হচ্ছে, এটা কিন্তু ইলিউশন। এই ইলিউশন কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই যে এখানে সব মায়েরা বাবারা বসে আছে, এই বাবারা যে কতবার মা হয়েছিল আর মায়েরা যে কতবার বাবা হয়েছিল, কিন্তু হিসাব কেউ দিতে পারবে না। এই কাজেই এই হোল অ্যাফেয়ার্সটি হচ্ছে ইলিউশন, মিথ্যা, ব্রহ্মাত্র। কিন্তু
যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু অস্বীকার করার উপায় নাই। অবিদ্যার এটি হচ্ছে প্রাধান্য। যতক্ষণ তুমি এই জগৎকে দেখছো, আমাকে চ্যালেঞ্জ করছো অনেকে, আমরা ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করছি জগৎকে, আপনি বলছেন জগৎ নেই। আপনি ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করছো জগৎকে, এটা ঠিকই, কেন গাঢ় ঘুমের মধ্যে তোমার জগৎ থাকছে না? তাহলে দেখা যাচ্ছে ডাইরেক্টলি এক্সপিরিয়েন্সটা তোমার দেশকাল কার্যকারণ সাপেক্ষ। সত্য তো দেশকাল কার্যকারণ সাপেক্ষ হতে পারে না, তাহলে তোমার ডাইরেক্টলি দেখাটা সত্য নয়, এটাও ক্ষণস্থায়ী। কেননা স্বপ্নও তো তুমি দেখো কিছুক্ষণ সময়ের জন্য, কত মজার মজার স্বপ্ন দেখছো, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তুমি জানলে যে এটা মিথ্যা। ঠিক এই জগৎ দর্শনটাও একটা স্বপ্ন, স্বপ্ন তুল্য। যেমন স্বপ্নের মধ্যে স্বপ্ন দৃশ্য বস্তুটা সত্য মনে হয়, স্বপ্ন ভেঙে গেলে মিথ্যা মনে হয়। জগৎটা আমরা যখন দেখছি এটা একটা স্বপ্ন, কিন্তু যেই মাত্র আত্মজ্ঞান লাভ হয়ে যাবে তখন দেখবে জগৎটাও মিথ্যা। এখন এই কথাগুলি অজ্ঞান অবস্থা থেকে কিন্তু ব্যবহার করা যায় না, কেননা যতক্ষণ জগৎ সত্য আছে, বেদান্ত এইটা খুব পরিষ্কার করে বুঝিয়ে বলেছে যে যতক্ষণ জগৎ দৃষ্টি আছে ততক্ষণ তোমার জ্ঞানের দৃষ্টি আবৃত অজ্ঞানের নানান রকম স্তরের, মানে কামনা বাসনার লেয়ারের দ্বারা। ততক্ষণ কিন্তু তুমি জগৎটা মিথ্যা এটা তুমি বলতে পারো না। তখন জগতে তোমার শুভ ভালো মন্দ, গুড অ্যান্ড ব্যাড, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, এগুলো তোমাকে স্বীকার করতেই হবে। এবং এগুলো স্বীকার করে এগুলোর মধ্যে থেকে যতদিন পর্যন্ত জগৎকে সত্য বলে তুমি মনে করছো, ততদিন এটাকে স্বীকার করে ওই ভালো মন্দের থেকে ভালোটাকে নিয়ে মন্দটাকে ছাড়বে। এই করে 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 ভালোর থেকে আরো ভালো, ভালোর থেকে আরো ভালো, এই করতে 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 এক সময় দেখবে ভালো মন্দের অতীত চলে গেছে, তখন দেখবে জগৎটা মিথ্যা। এটাও হতে পারে। আমি প্রসেসটা জানিয়ে দিয়ে যাচ্ছি সবার সামনে, কেননা বিধান দিলাম না, খালি কতগুলো নিদান দিলাম, তাহলে তো আর হবে না। আমি সেই স্তরের লোক না, আমি শুকনো জ্ঞান কথা বলছি না মানুষের কাছে, কারণ এর ভিতরে জ্ঞানটা শুকনো না, এটা ভীষণ রসাল। যার জন্য এক সময় জ্ঞানীরা যখন এসে বসতো, সমানে ভজন আসতো, তখন খুব তো ভজন শুনতে শুনতে অনেক জ্ঞানীর চোখ দিয়ে জল পড়ে গেছে। বলে যে কি আশ্চর্য ব্যাপার, এমনি চোখে কোনোদিন জল পড়ে না, কিন্তু আপনি ভজন শুনতে শুনতে দেখলাম চোখ দিয়ে এরকম জল পড়ছে, ব্যাপারটা কি? তো আপনি এত জ্ঞানের কথা বলেন, তারপরে যখন আপনি ভক্তির বিষয়ে প্রেমের কথা বলেন, তখন দেখি অদ্ভুত ব্যাপার, মনে হয় যে আপনি বোধহয় ভক্তি সাধনে সিদ্ধি লাভ করেছেন। আমি যে আমার এরকম কোনো স্পেসিফিক কিছু নেই, এক এক সময় এক একটা ভিতরে খেলে ঠিকই। কেননা যেই সত্যের অভিব্যক্তি কর্মযোগ জ্ঞান ভক্তি, এই চারটা পদ্ধতির মাধ্যমে প্রকাশিত হয়, সে সত্য তো সত্যই থেকে যায়। কর্মের দ্বারা সে কখনো সীমিত হয় না, যোগের দ্বারাও সীমিত হয় না, ভক্তি বা জ্ঞানের দ্বারাও সে সীমিত, বা ইট নেভার বিকামস লিমিটেড অর কন্ডিশন বাই কর্মযোগ জ্ঞান ভক্তি। কর্মযোগ জ্ঞান ভক্তি হচ্ছে প্রসেস, মিনস অ্যাট দ্য সেম টাইম প্রিন্সিপল। কর্ম একটা দৃষ্টিতে প্রসেস, একটা দৃষ্টিতে প্রিন্সিপল। যোগ একটা দৃষ্টিতে প্রসেস, আরেকটা দৃষ্টিতে প্রিন্সিপল। ভক্তি একটা দৃষ্টিতে প্রসেস, আরেকটা দৃষ্টিতে প্রিন্সিপল। জ্ঞান একটা দৃষ্টিতে প্রসেস, আরেকটা দৃষ্টিতে প্রিন্সিপল। এই কথা শুনে কর্মযোগী বা ধ্যানযোগী, ভক্তযোগী, জ্ঞানযোগী বলল, আপনার কাছে আসলে আমরা যে এতদিন চর্চাবর্চা করেছি সবই আমাদের গুলিয়ে যায়, এইটা কেন করেন আপনি? আমি গুলিয়ে যাই, তাহলে বুঝতে হবে তোমাদেরটা ঠিক না। তুমি যাকে মিন্স বলছো সেটা যে ইটসেলফ একটা এন্ড। ভক্তি তোমার স্বরূপ, আবার ভক্তিটা একটা মিন্স। ইট ইজ মিন্স অ্যান্ড এন্ড বোথ। সাধ্য এবং সাধন দুটা এক, কেননা তুমি নিত্য এক। তোমাকে কেন্দ্র করেই সব হচ্ছে, তোমাকে বাদ দিয়ে কিছু হচ্ছে না। বলে যে আপনি সমস্ত কিছু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যেয়ে এমন একটা জায়গায় নিয়ে যান সেখানে আমরা আর কিছু খুঁজে পাই না। আমি দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওই জায়গাতে যেতে হবে যেখানে গেলে আর কিছুই নেই, খালি তুমি একা আছো। কিছু নেই এটা জানবার জন্য তুমি সবসময় থাকবে সেখানে। অ্যান্ড দ্যাট ইজ দি স্টেট হুইচ ইজ রিকোয়ার্ড টু নো। অ্যানালিসিস করতে করতে অব্যক্ত, কিন্তু এই আমি যে অব্যক্ত কথা বলছি সে অব্যক্ত মানে তুমি নাই তা না। দ্যাট ইজ নট দি অ্যাবসেন্স অফ ইউর বিং। ইউ আর প্রেজেন্ট, এভরিথিং ইজ অ্যাবসেন্ট। দ্যাট ইজ দি রিয়ালিটি। কিছু নেই কিছু নেই মানে সাধন ভজন করতে করতে একটা স্টেট আসে,
যেখানে কিছুই খুঁজে পাওয়া যায় না, তখন ভয় পায় সাধকরা, চিৎকার করে ওটা পাগল হয়ে যায়। এরকম বহু সাধক পাগল হয়ে গেছে। কিন্তু সত্যিকারের গুরু থাকলে পরে অমনে টেনে ধরে রাখবে। যাস কোথায়, ভয় পাচ্ছিস কাকে, আমি তো আছি, আমি তোকে ছেড়ে কোনো সময়ের জন্যই নেই, আমি তোর আত্মারূপে সবসময় রয়েছি, আমাকে তুই ভাবছিস যেতেই পারবি না, আমি তোকে ধরে রেখেছি, তুই ভয় নেই, কিছু নেই, এটা জানছে কে, তুই তুই তো সেই আত্মা, আর কিছু নেই, ইউ আর ফ্রি ফ্রম অল। সর্বাত্মকোহম সর্বোহম সর্বাত্মকোহম সর্বশূন্যহম সর্বাতীতহম। এই অহমের 4টে স্তর। আমি সব, আমি সব আত্মা, am the universal, am all, am devoid of all, and I am transcendental. Devoid of all আর transcendental কিন্তু এক কথা না। এগুলো প্রত্যেকটি ধরে 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 না বুঝিয়ে দিলে কি করে আত্মজ্ঞান লাভ করবে? তোমরা যে যা পূজা অর্চনা করছো, আমি কাউকে কোনো বারণ কোনোদিন করিনি, জপ ধ্যান পূজা অর্চনা করতে কোনোদিন বারণ করিনি, আমি বারণ করতে পারি না, কারণ এগুলো প্রসেস তোমার মধ্যে, তোমারই সাথেই রয়েছে। কিন্তু তার সাথে যে তুমি না থাকলে যে পূজা অর্চনাও মিনিংলেস, এটা বুঝবার জন্য আবার একটা তোমার অনুভূতি দরকার। সেই অনুভূতিটি সাথে সাথে বলেও দেওয়া হচ্ছে যে পূজা যে করে আর যার পূজা করে উভয়ের মধ্যে কিন্তু অভিন্নতা আছে। ভুলে যেও না, তুমি মাকেই ডাকো, সে কালী রূপেই হোক, দুর্গা রূপেই হোক, জগদ্ধাত্রী রূপেই হোক, সরস্বতী রূপে হোক, লক্ষ্মী রূপে যেই ভাবি, সবই কিন্তু সেই একজনই, কে যে ডাকছে তারই শক্তি ওটা। ইউ আর ওয়ার্শিপিং ইউর এনার্জি ফর্ম। আমি ভীষণ পজিটিভ। অ্যান্ড হোয়েন ইউ ওয়ার্শিপ শিব, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, you are worshipping your subjective form. And when you only think of your glory, infinite glory, you worship your divine form. And when you are relaxed, you are inactive, you are thought-free, without thought, you are established in your true nature, your self nature, your infinite absolute nature. Where there is no duality, তখন দুই নেই। আমি কোনো থিওরির কথা এখানে বলছি না, এভরিথিং পজিটিভ, এভরিথিং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের থেকে বলছি। দ্যাট এক্সপিরিয়েন্স ইজ পসিবল ফর ওয়ান অ্যান্ড অল। প্রত্যেকের পক্ষেই এটা সম্ভব, কেননা ইউ আর দি সেলফ। আমার কাছে আমি সেলফ ছাড়া আর কিছুই বলবো না। ইউ আর দি গড, ইউ আর দি সেলফ। তুমি মন্দিরে যাকে পূজা করছো সে তোমারই একটি পার্ট, ওয়ান পার্ট অফ ইউ। কিন্তু অ্যাজ এ হোল ইউ আর দ্যাট বিং হু ইজ উইদাউট এনি ইগো, উইদাউট এনি ডিজায়ার, উইদাউট এনি ফিয়ার, অ্যাঙ্গার অ্যান্ড উইদাউট এনি কেয়ার অলসো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এগুলো আসে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে জগৎটা সত্য, ইউর মাইন্ড প্রাধান্য লাভ করেছে ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ তো মাইন্ড ইজ প্রমিনেন্ট। সেই জন্য মন তোমাকে জানিয়ে দিচ্ছে এই আছে, এই আছে, এই আছে। কিন্তু আত্মাতে কিন্তু এই ওই নাইদার দিস নট দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইন ইউর সেলফ। ইট ইজ অনলি বাই দি মাইন্ড, ইন দি স্টেট অফ মাইন্ড। কাজেই জগৎকে স্বীকার করলে সেখানে তোমাকে পূজা অর্চনা তোমার এটা দরকার। কিন্তু যেই মুহূর্ত জগৎ শূন্য হয়ে গেল, তুমি কার পূজা করবে? হাউ ক্যান ইউ ওয়ার্শিপ হুম, হোয়াই অ্যান্ড থ্রু হোয়াট? ইউ আর রিয়েলি দি রিয়ালিটি। ইউ আর সেই রিয়ালিটির মধ্যে কোথায় হাত পা, কোথায় মস্তক? তোমার বডি চলছে, কিন্তু সেখানে তুমি তোমার হাত পা যে কিছু একটা আছে, এই বোধটাও তোমার থাকবে না। আমি কোনো কল্পনার কথা তোমাদের কাছে বলছি না, কিন্তু তোমার কাছে এগুলো কল্পনা মনে হতে পারে, হবেও, কেননা তুমি মনের রাজ্যে বাস করছো। আমি মনের রাজ্যে বাস করছি না, মনের অনেক অনেক উঠতে। সেখানে দেখছি মন একটা আভাস আমার থেকে বেরিয়ে আবার ঘুরে টুরে এসে আমার মধ্যে মিশে গেল। যেমন জলের তরঙ্গটা সমুদ্রের বেশ উঠে আবার সমুদ্রের মধ্যে মিশে গেল। আমি উদাহরণটা দিয়ে যাচ্ছি সাথে সাথে, যাতে তোমাদের মন বিকৃতভাবে কিছু বুঝতে না পারে, উল্টাপাল্টা না বোঝে যে উনি কেমন ফাঁকি দিয়ে আমাদের কতগুলো শুকনো কথা বলে দিয়ে চলে গেল। এবার প্রত্যেকটি ওয়ার্ড আমার পজিটিভ,
what I am qualified, I am unqualified, and beyond. আমি যে সগুণ, আমি নির্গুণ, আবার তারও ঊর্ধ্বে। বাক্য মনের অতীত, বাক দিয়ে মন দিয়ে সে পাওয়া যাবে না, কিন্তু সেখানেও আমি আছি। সেখানে বাক্য মন নেই, কেননা বাক্য মন কার্যকরী নয় সেখানে, তাই নেই। কারো ঘুমের মধ্যে তোমার যেমন মন কাজ করে না, অব্যক্ত চলে গেল, কিন্তু আত্মার যে অব্যক্ত রূপ, দ্যাট ইজ দি হাইয়েস্ট, দ্যাট ইজ সুপ্রিম আনম্যানিফেস্ট। আত্মা কখনো ম্যানিফেস্টই হয় না। কাজে আত্মার সঙ্গে কোনো প্রকারই অবিদ্যা অজ্ঞানের যোগী হতে পারে না। ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। দি সেলফ ক্যানট হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ দি নন সেলফ। প্রকৃতি অবিদ্যা অজ্ঞানকে আমি নন সেলফ বলছি, যা বৈচিত্র্য সৃষ্টি করছে। অল ফর্মস, অল নেমস, অল সাউন্ডস, অল আইডিয়াস, অল অ্যাকশনস অ্যান্ড রেজাল্টস, অল দিজ আর নন সেলফ। কাজী আত্মজ্ঞানী এগুলোকে কখনো ইম্পর্টেন্স দেয় না। যে মুহূর্তে তুমি আত্মাকে ইম্পর্টেন্স দিলে, অল দিজ আর ইনসিগনিফিক্যান্ট। দিস ইজ the robust science, the science which uncovers the eternal truth, infinite truth for one and all. এখানে জাতি নাই, বর্ণ নাই, লিঙ্গ নাই, সম্প্রদায় নাই, কোন রকম সেন্স অফ ডিফারেন্সিয়েশন নাই। ইট ইজ ইটার্নাল ওয়ান উইদাউট সেকেন্ড, দ্যাট ক্যান সেভ দি এন্টায়ার হিউম্যানিটি ফ্রম অল সর্টস অফ ডিমেরিটস, ক্যালামিটিস, মিজারিস। আজকে আর এমন কোনো বিদ্যা নাই পৃথিবীর কোনো জায়গায় যা দিয়ে সমগ্র মানুষকে এক ইউনিটে আনতে পারে। ইট ইজ দি অনলি সায়েন্স অফ ওয়াননেস দ্যাট ক্যান সেভ দি এন্টায়ার হিউম্যানিটি। এর সময় সুযোগ বড় কম, কিন্তু সায়েন্সটা আনফোল্ড করে দিয়ে গেল। এ টাইম উইল কাম হোয়েন পিপুল উইল কাম টু নো অ্যান্ড ইউজ দিস সায়েন্স ইন অর্ডার টু সলভ দেয়ার ডে টু ডে প্রবলেমস অফ দি হিউম্যানিটি অ্যাজ এ হোল। প্রতিটি মানুষের যে সমস্যা, সে সমস্যা হচ্ছে ভেদ জ্ঞানের সমস্যা, আমি তুমি সমস্যা, পরস্পরের সঙ্গে পরস্পরের ভেদ দৃষ্টি, ভেদ ভাবনা, ভেদ চিন্তার সমস্যা। এই সমস্যার সমাধান একমাত্র বাই দি নলেজ অফ ওয়াননেস অ্যান্ড ওয়াননেস অফ নলেজ। কিন্তু মুশকিল হচ্ছে এই যে বায়াসড অ্যান্ড প্রেজুডিস যারা, তারা প্রথমে শুনলে খেপে যাবে। আমার সম্বন্ধে অনেক কমেন্ট করেছে, করছে, করবে। Are nothing but different expressions of my own being. This is my realization. All contradictions are nothing but different expressions of my real being. That is possible due to the presence of my existence. Otherwise not. If I am not there, who will experience all these things? If I am not for myself, who will become for myself? Who will lead me apart from my own self? সেলফকে একমাত্র সেলফই লিড করতে পারে, আর কেউ পারে না। সেলফের মধ্যে দুইটা সেলফ নাই, একটাই সেলফ আছে। অ্যান্ড দ্যাট সেলফ ইজ ভেরিলি আই অ্যাম, হুইচ ইজ নট ইগো, বিকজ ইট ইজ দি উইটনেস অফ দি ইগো। ইগো ইজ নট দি উইটনেস অফ ইট। ইগো ডাজ নট নো হোয়াট দি রিয়েল সেলফ ইজ, বাট সেলফ নোজ এভরিথিং বিকজ ইট ইজ দি এসেন্স অফ অল নলেজ। সে জ্ঞান স্বরূপ বলে, জ্ঞান সত্তা বলে সে সবই জানে, কিন্তু তাকে কেউ জানে, নান নোজ দ্যাট। I am infinite intelligence. None knows me. তরঙ্গগুলি সাগর বক্ষে উঠে সাগরের বক্ষে মিশে যায়, সাগরকে ছাড়িয়ে যেতে পারবে না। There is no second entity apart from my own self. আমার সত্তার বাইরে, আত্মা সত্তার বাইরে, আত্মার মধ্যে দ্বিতীয় কোনো সত্তা নেই। No second entity. How can the ego, who is connected with body, mind, senses, organs and the all objects of the সংসার, সে সংসার তৈরি করেছে, পেতেছে তার বাড়ি, গাড়ি, ঘর, কারখানা, এভরিথিং, এটা ইগোর ফাংশন। আত্মা তো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এক কথায় কিন্তু সমস্ত রকম মত পথের ডিমেরিটসগুলোকে আমি কাটিয়ে দিয়ে যাচ্ছি। ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ অল দিস থিং, ক্যান সেলফ ডাজ নট নো হাউ টু কম্প্রোমাইজ। তার দুই নাই, কার সঙ্গে কম্প্রোমাইজ করবে? আচ্ছা, তাহলে তো সচ্চিদানন্দ করতেই হবে। ঠিক আছে, এই মজাটা যখন আসে, কে কীরকম আনন্দ পাচ্ছে আমি জানি না, আমার ভিতর তো টকবক টকবক করছে সেই আনন্দের খোরাকেতে। আনন্দ স্বরূপের কি মজাটা হয় আনন্দই বোঝে, অপরে তো বুঝবে না। বুদ্ধি দিয়ে, মন দিয়ে, মন আর বুদ্ধি তো খুঁজবে বস্তু জগতের, টাকা পাওয়া যাবে। এর থেকে যদি 1 লাখ টাকা কোথাও পাওয়া যাবে, এখন ছুটে পালিয়ে চলে যাবে, সেখানে যাবে না? নিশ্চয়ই যাবে। আচ্ছা, এই হ্যাঁ বলছি কেন, বসে চোখ বন্ধ কর, বন্ধ করে বলবি
শুভ 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 বল বল। হ্যাঁ, ঘুম থেকে উঠে ছাট করে বসে শুরু করবি, বুঝলি? আর পড়াশ আরম্ভ করার আগে আরম্ভ করে বসে শুভ 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 যা। আয় এ বস, কি করবি? ভালো করে বস। ওরকম করে বসে নাকি? তেরা বেঁকা হয়ে বসলে কেন? ও কেমন সুন্দর বসছে দেখ না। হ্যাঁ, আরো ভালো করে হাঁটুটাই সমানো হয়ে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ এখানে হাত রাখ, এখানে হাত রাখ। হ্যাঁ, চোখ বন্ধ কর, বল শুভ 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 শুভ। ওরকম হাসবি, হাসবি না। ঘুমের থেকে উঠে করবি, আবার যখন শুতে যাবি সবার আগে বসে কতবার করবি? 3 বার। হ্যাঁ, 100 বার, 100 বার দেখবি এত ভালো ঘুম হবে, শরীর একটা স্নিগ্ধ হয়ে যাবে, একটা খুব আরাম লাগবে। শুভ শুভ শুভ। আওয়াজ যা।